আছে তাদের একটা মোটামুটি ভালো সময় আছে। এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনার অনেক সময় মানে আ অনেকটা সময় বেঁচে যাবে। অনেকটা সময় বেঁচে যাবে। আমার যে মানে প্ল্যানটা আছে সেটা অনেকটা সময় আপনাদের বেঁচে যাবে। এটা যারা ফলো করেছেন তারা ছাড়া আপনি বুঝবেন না। যারা ফলো করেছেন তারা বুঝতে পারবেন না। বা তারা বুঝেছেন ব্যাপারটা যে কতটুকু সময় বেঁচে যায় এটা দিয়ে। বিসিএস এর পুরো জার্নিটা আপনার সামনে একেবারে ওপেন করে তুলে ধরবে আরকি। তো সেজন্য এটাকে একটু সিনসিয়ারলি পড়ার চেষ্টা করবেন। জি, অনেক ভালো আছেন আপনি। আপনি ভালো আছেন? আচ্ছা স্যার তাহলে ঠিক আছে। আচ্ছা মোস্তফা জি, গোলাম মোস্তফা আমি ভালো আছি। আপনারা ভালো আছেন না? আচ্ছা আমি বুঝলাম না আমার দুনিয়ার সব ব্যাচের স্টুডেন্টরা ক্যামেরা অন করে রাখে। আমি তাদেরকে দেখতে পাই। কিন্তু আমার যারা মানে যারা আমার একান্তই যারা আমার মানে আমার আন্ডারের যারা মানে আমার স্টুডেন্ট যারা তো আমার স্টুডেন্টদের মধ্যে সিলেক্টিভলি আপনারা আমার স্টুডেন্ট কিন্তু আমি আপনাদের দেখতে পাই না। এটা আসলে কি একটা অদ্ভুত জিনিসটা যে দুনিয়ার সব স্টুডেন্টকে আমি দেখতে পাই কিন্তু আমার স্টুডেন্টকে আমি কম দেখতে পাই। এটা কিন্তু হচ্ছে না জিনিসটা। কোর্স কদিন পরে শেষ হয়ে যাবে তখন আমার তো স্মৃতিও থাকবে না যে আমি আমার স্টুডেন্টদেরকে আজকে দেখে রাখলাম যে ক্লাস করছে তাদেরকে আমি দেখেছি। ঠিক আছে? আচ্ছা, একজন তাই কমেন্টটা আমি পড়লাম না। যাই হোক ঠিক আছে। তাহলে আমরা এবার ক্লাসে চলে যাই। ঠিক আছে? ক্লাসে কি আজকে আমরা সেন্টেন্স কারেকশন করবো যেটা কিনা আলাদা কোনো টপিক না। সেন্টেন্স কারেকশন কিন্তু আলাদা কিছু না। সেন্টেন্স কারেকশন হচ্ছে আমরা এতদিন যা পড়েছি সেটারই একটা রিভিশন হয়ে যাবে। সেই রিভিশনটাই হয়ে যাবে সেন্টেন্স কারেকশনে। সেটা কি রিভিশন? অর্থাৎ যা আমরা এতদিনে পড়েছি পুরো গ্রামার যে পার্টটা আছে সেই পুরো গ্রামার পার্টটা থেকে আজকে আমরা একটু রিভিউ করে নেব। কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে যেগুলো নতুন করে আমরা শিখবো সেটা একটা জায়গা। এবং এছাড়াও যখন আরো কিছু জায়গা আছে সেই জায়গাগুলোতে কি যে হয়তো আমরা যেগুলো আগেই পড়েছি সেগুলো একটু রিভাইজ করে ফেলবো। ঠিক আছে? তাহলে প্রথমেই চলে যাচ্ছি সেন্টেন্স কারেকশনের কিছু নিয়ম আছে। নিয়ম বলতে কি যেগুলো আমরা পড়ে এসেছি। লেট, মেক, সি, হেল্প এই ভার্বগুলোর পরে আরেকটি ভার্ব আসলে তারপরে টু বসবে না। লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট মনে আছে কারো এটা কোন ভার্ব? কেউ কি বলতে পারবেন? কোন ভার্ব আমরা পড়েছিলাম? ভার্বের ক্লাসে পড়েছিলাম। এটা কোন ভার্ব? কেউ কি বলতে পারবেন? লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। সাজিয়া আক্তার বলুন তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম, বলো ভালো স্যার। আছেন? জি আছে। জি স্যার। স্যার পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব এবং পজিটিভ ভার্বের পরে সচরাচর মেইন ভার্বের বেস ফর্ম বসে আমরা বেস ফর্ম বসে। এবং তারপরে কি বাংলা সিনেমাতে যে নিয়ে গিয়েছিলাম মনে আছে ওই যে পজিটিভ ভার্বের পরে যে আপনার কি বলে কিভাবে মনে রাখা যায় কখন টু বসবে কখন ইনফিনিটিভ বসবে কখন পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে সেটা কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করেছিলাম এবং এখানে লেট মেক হেল্পের কথা বলা হচ্ছিল কি বানাতে দিতে সাহায্য করে। লেট মানে কি দেয়া, মেক মানে কি সাহায্য তৈরি করে, হেল্প মানে কি সাহায্য করে এবং সেটার সাথে সি ভার্বটা যদি যুক্ত হয় এগুলোকে বলা যায় তিনটা পজিটিভ ভার্ব আরেকটা পজিটিভ না। এগুলো এই সাধারণত এই ভার্বের পরে যদি আরো একটি ভার্ব থাকে সেই ভার্বের সাথে কখনো টু বসানোর প্রয়োজন হয় না কারণ লেট মেক হেল্পের পরে ভার্বের বেস ফর্ম বসে। এটা কি মনে আছে সাদিয়া? এটা কি মনে আছে? লেট মেক হেল্পের পরে যে জি ভার্বের স্যার। হ্যাঁ এবং জি তার স্যার। সাথে এবার হ্যাঁ বলুন। স্যার এবার আপনি পরীক্ষাতে জিরান দিয়েছেন ওইখানেও আছে জিরান ভার্ব নন ভার্ব এখানে আছে আমি করছি। আচ্ছা আচ্ছা তাই হ্যাঁ তাহলে তো মিলে গিয়েছে। আপনার লেকচারটা দেখেছিলেন? লেকচারটা ভার্বের লেকচারটা শেষ হয়েছিল তো আপনাদের তাই না? জি স্যার। স্যার ওই আপনার জায়গায় লেকচারটা পড়ছি উত্তরিটা পড়ছি ভালো করে। হ্যাঁ হ্যাঁ ওই ওই জায়গায় পজিটিভ ভার্বটা কিন্তু মানে মোটামুটি সহজভাবে বলা আছে। হ্যাঁ পজিটিভ ভার্বটা মানে এমনিতে পড়তে গেলে একটু কঠিন লাগবে বাট ওই অতটুকু জায়গা যদি একবার টেনে দেখে নেন দেখবেন কতটা মানে সহজ ছিল ওই জায়গা। আমার নিজের কাছে ইনফ্যাক্ট আমি যখন এটা এভাবে মানে চিন্তা করতে পেরেছি তখন আমার নিজের কাছে অনেক সহজ লেগেছে। কত সহজ জিনিসটা। তো যাই হোক পরে আমি বলি যে পজিটিভ ভার্ব বা এই জাতীয় ভার্বের পরে এরপরে কখনো আরেকটা টু বসানোর প্রয়োজন নাই। এরপরে আরো একটা ভার্ব আসছে তার পূর্বে টু বসানোর প্রয়োজন নাই। ফর এক্সাম্পল যদি বলেন আই ওয়ান্ট লেট ইউ গো একেবারে বহুল আলোচিত বহুল ব্যবহৃত একটা কথা আই ওয়ান্ট লেট ইউ গো আমি তোমাকে যেতে দেব না। ঠিক আছে? এটা মানুষরা অনেক ব্যবহার করে থাকে। কোথায় ব্যবহার করে থাকে? টেক্সটের মধ্যে ব্যবহার করে থাকে তাই তো? তারপরে কি হি ওয়াজ লেট টু গো তাকে যেতে দেওয়া হয়েছিল। এখানে টু হবে না, না হয়ে লেট গো। হি ওয়াজ লেট গো এবং হি হেল্প মি টু ডু দ্য ওয়ার্ক। হি হেল্প মি টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ এই জাতীয় ভার্বের পরে কখনো এর পরবর্তী যে আরো একটা ভার্ব আছে সেটার পূর্বে কখনো টু বসে না। এটা ক্লিয়ার? পজিটিভ ভার্ব ছিল এবং পজিটিভ ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে তাই তার আগে ইনফিনিটিভ বসবে না। এগুলো কোন ভার্ব ছিল? এগুলো
এগুলো ছিল পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বটা কি? যে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া বোঝাতে পজিটিভ ভার্ব বসে, তাই তো? এটা হয়েছে? জি স্যার। ওকে, এর পরেরটায় যদি যাই, লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, এরপরে যদি আমরা যাই আনটিল। আনটিল দ্বারা ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময় বোঝানো হয়। আনটিল দ্বারা ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময় বোঝানো হয়। এবং আনটিলের একটা অংশ যদি ফিউচার টেন্সে হয় তাহলে অপর অংশ প্রেজেন্ট টেন্সে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যখন বলা হচ্ছে দে উইল ওয়েট হিয়ার আনটিল দ্য সান উইল সেট, এটা একটা। আবার যখন এটা ইনকারেক্ট হলো কেন দেখেন তো, বলা হচ্ছে দে উইল ওয়েট হিয়ার, তারা এখানে অপেক্ষা করবে, ভবিষ্যতে অপেক্ষা করবে, তাই তো? আনটিল দ্য সান উইল সেট, যতক্ষণ পর্যন্ত না ভবিষ্যতে সূর্য উদয় হবে, মানে সরি কি অস্ত যাবে। এই যে কথাটা বলছে যে সান উইল সেট, এই ভবিষ্যতে একটা অংশ বলছে, আরেকটা অংশ ভবিষ্যতে হয় না। আমরা টেন্স পড়ার সময় একটা জিনিস মানে মনে করে মানে বুঝিয়েছিলাম বা বলেছিলাম যে সবসময় প্রেজেন্টের সাথে ফিউচারের একটা খাতির হয়, প্রেজেন্ট টেন্সের সাথে ফিউচার টেন্সের একটা খাতির হয়, সেটা হচ্ছে কি ফিউচার পারফেক্টের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটের একটা খাতির হয়। তাহলে যদি আমি বলি এবং ফিউচার ইনডিফিনিটের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটের একটা খাতির হয়, যখন আমি বলছি দে উইল ওয়েট হিয়ার আনটিল দ্য সান সেটস, তাহলে হয়ে যাচ্ছে appropriate। কারণ তারা ওই জায়গাটাতে অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত না সূর্য অস্ত যায়। একটা অংশ ফিউচার বলছে যে ওইখানে তারা অপেক্ষা করবে, এবং ওইখানে অপেক্ষা করার সময়টা তারা বর্তমান মানে ওই সময়টায় তারা সেটা প্রেজেন্টে হবে, ওই সময়টা করা হয় প্রেজেন্ট টেন্স। এবং সেজন্য আনটিলের একটা অংশ যদি ফিউচার টেন্সে হয় তাহলে অপর অংশ প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল পারফেক্ট টেন্সে হয়। এরপরের নিয়মটায় যদি যাই, আপনাদের আসলে মাঝখানে একটা নামাজের ব্যাক মানে ব্রেক করবেন, সেজন্য একটু আমি আসলে টেনশনে আছি। যাই হোক, এরপরে যদি বলি আনটিলের পূর্বের অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে পরের অংশ পাস্ট টেন্স হবে, যেমন দে ওয়েটেড আনটিল দ্য ট্রেন টু কম। তার মানে কি আমরা দুটো জিনিস শিখলাম যে আনটিলের একটা অংশ যদি পাস্ট টেন্সে হয় অপর অংশ পাস্ট টেন্স হবে, আনটিলের একটা অংশ যদি ফিউচার হয় অপর অংশ প্রেজেন্টে হবে। তাহলে এটা আমরা একটু দুটো একসাথে নোট করে ফেলি যে আনটিলের একটা অংশ যদি আপনি বলেন, আনটিলের একটা অংশ যদি হয়ে যায় প্রেজেন্ট ফিউচার টেন্সে, আনটিলের একটা অংশ যদি হয় ফিউচার টেন্সে, তাহলে অপর অংশ হয়ে যায় কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আনটিল স্পেলিং আমার ঠিক আছে বলুন তো? হ্যাঁ, আনটিলের স্পেলিং ঠিক আছে বলুন তো? এরপর যদি আমি বলি প্রেজেন্ট ইনডিফিনিটে যদি একটা অংশ হয়, আরেকটা অংশ যদি পাস্ট ইনডিফিনিটে হয়, তাহলে অপর অংশ কি হয়ে যায় পাস্ট ইনডিফিনিট হয়। এটা হচ্ছে আনটিলের নিয়ম। আনটিল দ্বারা সাধারণত এই কাজগুলো বলা হয়। হ্যাঁ, তাহলে দুটো এল কোথায় হয়? তাহলে দুটো এল কোথায় হয়? একটা জায়গায় দুটো এল হয়, এটা হচ্ছে টিলের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম স্যার, আমি থার্ড ইয়ারে আছি। আপনি এখন আগে আমার যে অ্যাসাইনমেন্ট গুলো আছে সেগুলো আগে আপনি বোঝেন, সেগুলো আগে বোঝার চেষ্টা করেন, সেগুলো বোঝাটাই আপনার কাজ। আগে বোঝেন, তারপরে যে পড়ালেখা শুরু করবেন, এই হচ্ছে কাজ, ঠিক আছে? পড়ালেখা যদি এখন শুরু করতে পারেন, কিন্তু আমি বলবো আগে বুঝিয়ে তারপরে পড়ালেখা করাটা ভালো। তাহলে আমরা যদি বলি টিল এবং আনটিল, এই আনটিলের মধ্যে দুটো এল হয় না, কিন্তু এখানে আনটিলের মধ্যে একটা এল, এবং যদি আমি বলি টিল, সেই টিলের মধ্যে দুটো এল হয়। ভালো করে খেয়াল করতে হবে, টিলের মধ্যে দুটো এল, কিন্তু আনটিলের মধ্যে একটা এল হয়। এটাও কিন্তু স্পেলিং কারেকশনে অনেক সময় আসে বা সেন্টেন্স কারেকশনে অনেক সময় আসে। আনটিল লিখতে গিয়ে আনটিল, আমি যে আপনাদেরকে পরে বললাম, এটা কিন্তু আমার পরে মনে হয়েছে, আমি কিন্তু লেখার সময় আমি চিন্তাও করিনি আনটিলের যে দুটো এল না একটা এল, এটা কিন্তু আমি নিজে লেখার সময় চিন্তা করিনি, আমি কিন্তু লিখে তারপরে চিন্তা করছিলাম ওইটা তো আনটিল কিন্তু একটা এল, টিল হচ্ছে দুটা এল, এটা কিন্তু খেয়াল রাখবেন। ইউনিভার্সিটি স্পেলিং করেন
এবার ভার্সিটি স্পেলিং করেন তো, ভার্সিটি, শুধু ভার্সিটি। হয়নি, হয়নি, একজন পেরেছে, একজন পেরেছে, শিবু পেরেছেন, শিবু পেরেছেন, এছাড়া আর কেউ এখনো পারেনি। আচ্ছা, ফারজানাও পেরেছেন, সেলিনা আক্তার পেরেছেন। এটা হচ্ছে ইউনিভার্সিটিকে যখন আপনি বলছেন ইউনিভার্সিটি, কষ্ট করে লিখতে হবে জিনিসটা, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির সময় VER হয়, ঠিক আছে, কিন্তু যদি আপনি শুধু ভার্সিটি বলেন তখন VAR হয়, মনে থাকবে। ইউনিভার্সিটির সময় VER হয়, কিন্তু শুধু ভার্সিটি যখন বলেন সেটার সময় AR হয়, AR হয় আর সূক্ষ্ম জায়গায়, সূক্ষ্ম জায়গাগুলো থেকে কিন্তু চাকরি পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে যে ভার্সিটি বলে দ্য স্পেলিং অফ ভার্সিটি হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং। সো সেজন্য আমরা ইউনিটা যে কেটে শুধু যে ভার্সিটি লিখবো সেটা কিন্তু না, ভার্সিটি হচ্ছে VARSITY, ঠিক আছে। তাহলে এই টিলের একটা অংশ আনটিল, কি বলে, আনটিলের একটা অংশ যদি হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট, অপর অংশ হয়ে যায় ফিউচার ইনডিফিনিট। এরপরে যদি আমি বলি আনটিলের একটা অংশ পাস্ট ইনডিফিনিট, তাহলে অপর অংশ পাস্ট ইনডিফিনিটেই হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু লিখে ফেলি যে we waited there until they come back, we waited there until they came back। এখানে শুধু এটা করবেন, we waited there until they come back, এই জিনিসটা একটু লিখবেন, নিচের সেন্টেন্সটা একটু লিখবেন এবং তার আগের সেন্টেন্সটাও একটু লিখবেন যে they will wait here until the sun sets, এটাও একটু লিখবেন, এটাও একটু লিখবেন, দুটো সেন্টেন্স লিখবেন। লেখা হলে ডান লিখবেন, হ্যাঁ। আচ্ছা, বাই দ্য ওয়ে আলী হোসেন, আমি আপনার কমেন্ট মানে রিসেন্টলি দেখেছি, আমি একটা নিউজ পড়ছিলাম, অনেকগুলো কমেন্ট করছিলেন, আমি তখন খবর করতে করতে আপনার কমেন্টটা দেখা হয়নি, আমি রিসেন্টলি দেখেছি। সেজন্য আমি মাকসুদের কমেন্ট মাঝে মধ্যে দেখি। আপনি মনে হয় সেদিন করে নিউজ না, ওই দিন মনে কিছু একটা ছিল, কিছু কোনো একটা লাইভ সেশন ছিল, কোনো কিছু একটা, তো সেজন্য আমি পরে মানে থাকে না, পরে আপনাকে বলতেও ভুলে গিয়েছি, আমি শুরু করতে খেয়াল করি না আর কি কমেন্টটা, ঠিক আছে। তারপরে যদি আমি বলি এরপরে কি জড় পদার্থ ডুবে যাওয়া, আচ্ছা আচ্ছা, স্পেশাল ক্লাস, এটা মনে হয় প্রাইমারি তো জড় পদার্থ ডুবে যাওয়া বোঝাতে স্যাং সিং স্যাং সাং বসে, এবং জীবন্ত মানুষ ডুবে যাওয়া বোঝাতে ড্রাউন 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 বসে। এবং এটার আগে আমরা আরো একটা জিনিস হ্যাং 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 এবং হ্যাং হাং হাং। আমরা যদি বলি হ্যাং, হ্যাং এর সাথে হ্যাং হ্যাং হ্যাং, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা কিনা ঝোলানো। আচ্ছা, ঝোলানো এভাবে যদি আমি না বলি ফাঁসি দেয়া, এটা হচ্ছে ফাঁসি দেওয়া, ফাঁসি দেওয়া হচ্ছে ব্যবহৃত হয়। এটা ব্যবহৃত হয় কোথায়? বস্তুর, ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তিকেই তো ফাঁসি দেওয়া হয় ব্যক্তির ক্ষেত্রে। আবার আপনি যদি বলেন বস্তুর ক্ষেত্রে কি হয়, বস্তুর ক্ষেত্রে হচ্ছে হ্যাং হাং হাং, হ্যাং হাং হাং, যে জায়গায় এটাকে বোঝানো হয় বস্তু ঝোলানোর ক্ষেত্রে, তাই তো। বস্তু, কোন একটা বস্তুকে আপনি ঝোলাচ্ছেন এমন ক্ষেত্রে, তাই তো। এখন যদি আমরা বলি বস্তু ঝোলানোর ক্ষেত্রে হ্যাং 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 দেব, ব্যক্তি ঝোলানোর ক্ষেত্রে, সরি, বস্তু ঝোলানোর ক্ষেত্রে হ্যাং হাং হাং হয়, তাহলে ব্যক্তি ঝোলানোর ক্ষেত্রে হ্যাং 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 হয়। তাহলে কোন জায়গায় ব্যক্তিকে ঝোলানো হয়? ফাঁসি দেওয়ার ক্ষেত্রে। বস্তুকে ঝোলানো হয় কখন? যখন আপনি কোনো একটা দেয়াল চিত্র টানাচ্ছেন, যখন একটা ঘড়িকে টানিয়ে রাখছেন, এই জাতীয় যে কোনো কিছু করছেন, সেই জাতীয় ক্ষেত্রে যে কোনো কিছু ঝুলিয়ে রাখতে গেলে হ্যাং হাং হাং হয়। মনে রাখবো কিভাবে? একেবারে আমার সারা জীবন আজকে থেকে ভুলবো
আমরা সেই নিয়মটা যদি দেখে নিই, সেই নিয়মটা না ঠিক, সেটা কি বলবো আমি বলবো যে আমার মানে টুকটাক যে ননসেন্স মাঝে মধ্যে আপনাদের মনে রাখার জন্য বলি না, সেই টাইপের একটা ননসেন্স। যে জায়গার মধ্যে দেখেন ব্যক্তির ক্ষেত্রে অক্ষর বেশি আছে, 6টা অক্ষর, ব্যক্তির ওজন বেশি তাই ব্যক্তিকে ঝোলাতে অক্ষর বেশি লাগবে, তাই তো? আবার বস্তুর ক্ষেত্রে অক্ষর কম, তাই বস্তুকে ঝোলাতে, বস্তুর ওজন কম তাই বস্তুকে ঝোলাতে গেলে কম অক্ষর লিখলেই হবে। তার মানে নিয়ম। In the body, the soul, is in our body, is in your আচ্ছা, তো যেটা বলছিলাম যে হ্যাং এর পরে হ্যাং 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 হয়, 6টা অক্ষর আছে, 6টা অক্ষর দিয়ে বেশি ব্যক্তির ক্ষেত্রে ওজন বেশি হয়, এবং হ্যাং 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 হয় 4টা অক্ষর আছে এবং বস্তুর ওজন 4টা অক্ষরে কম। সেজন্য আমি যদি বলি দ্য পারসন ওয়াজ হ্যাং, দ্য পারসন ওয়াজ হ্যাং ফর মার্ডার, এবং আমি যদি বলি দ্য কি বলে দ্য ওয়াচ ওয়াজ হাং অন দ্য ওয়াচ, তাহলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। দেখেন তো হ্যাং 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 ব্যক্তির ক্ষেত্রে এবং বস্তুর ক্ষেত্রে, ব্যাপারটা মনে থাকবে। হ্যাং হয়ে যায় হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে এবং হ্যাং হাং হাং হয়ে যায় বস্তুর ক্ষেত্রে, মনে থাকবে ব্যাপারটা কিন্তু। কখন হ্যাং 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 এবং হ্যাং হাং হাং দুটোই কারেক্ট, কিন্তু কখন হ্যাং 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 হয়, কখন হ্যাং হাং হাং হয় সেটা কি মনে থাকবে? Okay, good. তারপরে দেখি আমরা এবার ঠিক সেই সিস্টেমে সিন স্যান সান এবং ব্রাউন ব্রাউন ব্রাউন, সিন স্যান সান এবং ব্রাউন 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 দুবার সিন স্যান সান এবং ব্রাউন 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 ব্রাউন, এটা হয়ে যায় ব্যক্তির ব্যক্তির দুবার। তাহলে এটা কিভাবে মনে রাখতে পারি বলেন তো? আচ্ছা সুরভি বলুন, এটা কিভাবে মনে রাখতে পারি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি স্যার ভালো আছি। আপনি ভালো আছেন? বলুন, কিভাবে মনে রাখতে পারি? স্যার প্রথমটা সিন স্যাং সান বস্তুর ক্ষেত্রে, যেহেতু বস্তুর ওজন কম, এখানে স্থানের মধ্যে যেহেতু অক্ষর কম, তাই এখানে আমরা মনে রাখতে পারি বস্তুর ওজন কম তাই স্যাং বসাবো। হ্যাঁ, এবং যদি আমি বলি এখানে এরপর একটা ব্যক্তির ওজন বেশি, ওজন বেশি তাই ওইখানে ডাউন বসাবো। রাউন্ড বসাবো। এখানে কয়টা অক্ষর ছিল? 6টা। এখানে 1 2 3 4 5 6 এরকম 6টা অক্ষর ছিল, তাই তো? তাহলে এবার যদি দেখি আমরা এখানে সেন্টেন্সে কি আছে, তো সি দ্য বয় স্যাং হয় না, কারেক্ট হয়? না স্যার, হয় না, কারণ এখানে বস্তুর ব্যক্তির ওজন বেশি, সেজন্য ড্রাউন DROW LED, হ্যাঁ 7টা অক্ষর আছে, 6টা লিখেছিলাম, 7টা অক্ষর আছে। এরপরে কি দ্য শিপ ওয়াজ ড্রাউন, ড্রাউন বললে হবে? ড্রাউন হয় না, দ্য শিপ ওয়াজ স্যাং দ্যাট নাইট। এতটুকুই থাক নামাজের আগ পর্যন্ত, তারপরে নামাজটা পড়ে আসেন। আজান সম্ভবত দিয়ে দিয়েছে, আজান কি দিয়ে দিয়েছেন আপনাদের ওখানে? একটু বলবেন তো, আজান কি দিয়ে দিয়েছে? আচ্ছা, আজান যেহেতু দিয়ে দিয়েছে তাহলে একটু নামাজটা পড়ে ফেলুন। নামাজ পড়ে ঠিক 15 মিনিট পরে আমরা তাহলে 15 মিনিট পরে ক্লাসের মধ্যে জয়েন করি। তাহলে আমরা এখন বাজে হচ্ছে 5টা 30 বেজে যাবে, এখন সাড়ে সাতটা। আপনারা ঠিক 5টা 15 মিনিট না 17 মিনিট দিলাম, জান 5টা ঠিক আপনার 47-এ আসবেন, কিন্তু 48 না, 47 মানে 47, সেটা যেন 48 না হয়, ঠিক আছে? একেবারে 47-এর মধ্যে আসবেন, ঠিক আছে? যান, নমস্কার। জি এসেছেন আপনারা? আমার শেষ। এগিয়ে আছেন? সবাই
আসেন আমরা এরপরের আরো কিছু জায়গা আছে যে জায়গাগুলো একটু দেখে নিই, ঠিক আছে? এই জায়গাগুলো কি এর মধ্যে জড় পদার্থ, এটা তো গ্রাউন্ড স্যান্ড সান এবং গ্রাউন্ড এটা আমরা করেছি। তার পাশাপাশি কি করেছিলাম আমরা ওই যে ফাঁসি দেয়া, হ্যাঁ মানে ঝোলানো অর্থে ফাঁসি দেওয়া অর্থে এই দুটো কিন্তু করেছি, তাই তো? ফাঁসি দেওয়া অর্থে বা ঝোলানো অর্থে এই দুটো জিনিসও কিন্তু আমরা করেছি। তারপরে যদি যাই আমরা নতুন করে কোনো যন্ত্রপাতি আবিষ্কার করা পর্যন্ত, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইউনিক একটা জিনিস এবং মজার একটা জিনিস। আমি বলবো এটা খুব মানে মজার একটা শিক্ষা। এটা আসলে বাচ্চা কাচ্চাদের থেকে শুরু করে সবার এটা জানা উচিত। দেখি নতুন করে কোনো কিছু যেটা পূর্বে ছিল না এমন কিছু আবিষ্কার করাকে বোঝানো হয় ইনভেন্ট। এবং পূর্বে ছিল এমন কিছুকে নতুনভাবে খুঁজে পাওয়াকে বোঝানো হয় ডিসকভার। ঠিক আছে, ডিসকভার হয়ে যায় যেটাকে নতুনভাবে জানা যায়। ডিসকভার কি আপনি আগে জানতেন না, এখন জানছেন, কিন্তু ইনভেন্ট হচ্ছে সেটা আগে ছিলই না। ঠিক আছে, তাহলে এটাকে বইয়ের ভাষায় না লিখে একটু সহজ ভাষায় লিখি যে পূর্বে ছিল না বা কোনো কিছুর পূর্বে কোনো কিছুর অস্তিত্ব ছিল না এমন কিছু বর্তমানে আবিষ্কৃত হয়েছে এমন বোঝাতে তার পূর্বে তার ক্ষেত্রে ইনভেন্ট কথা ইনভেন্ট কথাটি বলছে। ইনভেন্ট কথাটি বলছে। থ্যাংক ইউ। এবং তারপরে যদি আমি বলি যে পূর্বে ছিল কিন্তু জানা ছিল না এমন কোনো কিছুর পূর্বে কিছুর ক্ষেত্রে ডিসকভার বসে। ঠিক আছে, পূর্বে ছিল কিন্তু এখন মানে জানা ছিল না এমন কোনো ক্ষেত্রে, এমন কিছুকে বোঝানোর ক্ষেত্রে হয়ে যায় ডিসকভার। ঠিক আছে, এটা লিখে ফেলুন। পূর্বে কোনো কিছুর অস্তিত্ব ছিল না এমন কিছু বর্তমানে আবিষ্কৃত হয়েছে এমন বোঝাতে তার ক্ষেত্রে ইনভেন্ট কথাটি বোঝানো। পূর্বে ছিল কিন্তু জানা ছিল না এমন কিছু ক্ষেত্রে ডিসকভার। আলী হোসাইন, আপনাকে মানুষ জেলাস করছে, বুঝতে পেরেছেন? আপনার যে কমেন্ট করছে এটা নিয়ে মানুষ কিন্তু কেউ জেলাস হচ্ছে। বলা হচ্ছে যে আলী হোসাইন স্যারের মানে থাকে না যে ওনার কমেন্ট করা হচ্ছে, কেন করা হচ্ছে, আপনি জেলাসিতে চলে আসছেন। এটা লেখা শেষ হয়েছে? আর সবার পানি ঢালতে হবে, অটোমেটিক্যালি কিনে যাবে। ওকে, ডান। তাহলে এবার আসেন আমরা একটু এক্সাম্পল লিখে ফেলি যে মার্কনি ডিসকভার্ড রেডিও। এটা ইনকারেক্ট, কারণ রেডিও আগে ছিল না, মার্কনি সেটাকে ইনভেন্ট করেছে। এবং যদি আপনি বলেন কলম্বাস ইনভেন্টেড আমেরিকা, এটা ভুল, কারণ কলম্বাস আমেরিকাটাকে ডিসকভার করেছে। আর আমেরিকা কিন্তু আগে থেকেই ছিল, আমেরিকা যে দেশটা সেটা আগে থেকেই ছিল, কিন্তু কলম্বাস নতুন করে সেটাকে ডিসকভার করেছে, সেই জায়গায় গিয়ে কলম্বাস আবিষ্কার করেছে। এবার বলতো আমেরিকাতে কলম্বাস গিয়েছিল কত সালে, দেখি বলেন তো? আমেরিকা কলম্বাস কত সালে আবিষ্কার করে? আপনার জেনারেল নলেজ কি পড়ছেন দেখি? গুগল করছেন না, এতক্ষণ লাগে কেন? সেরিনা আক্তার পেরেছেন 92 না 98?
92 না 98, আমার কাছে তো মনে হচ্ছে 92, আমি নিজেও ভুলে গেছি প্রায়। 1498 নাকি 1492, কিন্তু দেখে নেবেন তো 1498 নাকি 1492, এবং সেটাকে ডিসকভার্ড হয় কারণ আমেরিকা আগেতেই ছিল। আচ্ছা, তাহলে 92 হবে, যেহেতু আপনারা অনেকে আবার দুইজন আপনাদের মধ্যে কনফিউশন কেন, কামরুল বলছেন 98, অরিন বলছেন 92, সাদিয়া বলছেন 92, আমার কাছেও মনে হচ্ছে 92, 98 না, 1488 একটা থাকতে পারে। 1488 সম্ভবত আপনার অন্তরীপ, যে কি জানো, আফ্রিকার অন্তরীপ উপকূলে যান বা এরকম কিছু একটা ছিল। 1498 না হয় 92 হওয়ার সুযোগ আছে আমার কাছে। ঠিক আছে, তাও এটা দেখে নেবেন, যদিও এটা আমি মানে এখন অনেক ইদানিং, হ্যাঁ ভারতবর্ষ, এক্স্যাক্টলি 98 ভারতবর্ষ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি ডিসকভার এবং ইনভেন্টেড। ডিসকভার কোনো কিছুকে, নতুন কোনো কিছু যেটা পূর্বে ছিল এখন হয়তো বা মানে জানা ছিল না, এরকম ব্যাপারটা। এবং যখন ইনভেন্টেডের কথা বলছেন, সেটা কি পূর্বেও ছিল না, এখন নতুন করে আপনি আবিষ্কার করেছেন। আবিষ্কার করে সেটাকে যদি, এটা অনেক সময় মানুষের কনফিউশন লাগতে পারে, আসলে একটু টেকনিক দিয়ে আমরা দেখি পারি কিনা। দেখি ডিসকভার এবং ইনভেন্ট। মানুষ ডিসকভার যে কথাটা আছে, ডিসকভারের কথাটা ডিস্কো দ্বারা শুরু হয়, তাই তো? ডিস্কো দ্বারা শুরু হয়। নাচ কিন্তু দুনিয়াতে অনেক আগে থেকেই ছিল। এক সময় রাজা বাদশারা, তাদের সামনে মানুষ নাচতো, মানে থাকে না যে ভাবের বহিঃপ্রকাশ করতে কিন্তু মানুষ নাচতো। কিন্তু তারপরে যে ক্লাসিক্যাল মিউজিকের সাথে নাচ, তারপরে কি যে আপনার হিপ হপ ডান্স, এই জাতীয় ডান্সগুলো পরবর্তীতে আরো আবিষ্কৃত হয়েছে। ডিস্কো কিন্তু ছোটবেলা থেকে, মানে থাকে না যে একেবারে সৃষ্টি শুরু থেকেই মানুষের যে কি বলে, ভিতরের যে উৎফুল্লতা বা যে কোনো একটা ভেতরের উচ্ছ্বাস, সেটাকে প্রকাশ করতে ডিস্কো কিন্তু মানুষ একেবারে সৃষ্টি শুরু থেকেই করতো। কিন্তু নতুন নতুন ডিস্কো বা নতুন নতুন নাচের নাম দিয়েছে নতুন, মানে বর্তমান যুগে। তার মানে ডিস্কোটা আগে ছিল, বর্তমানে যেটা আবার নতুন ভাবে ব্যবহৃত হচ্ছে, সেজন্য সেটা হয়ে যাচ্ছে ডিসকভার। এবং ইনভেন্ট যখন বলছেন, সেটা কি কোনো একটা জিনিসের মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন যেটা আগে আপনি যেটার বাইরে ছিলেন। মনে করেন যে আগে আপনি রেডিও আবিষ্কার বা মোবাইলের কথা আপনি বলেন, ধরেন মোবাইল আবিষ্কার করেছেন, ঠিক আছে? কেউ স্যার কাভারটা মনে রাখতে পারে যে কাভার মানে হ্যাঁ কাভারটিও মনে রাখতে পারেন, হ্যাঁ ঢাকা ছিল, হ্যাঁ কাভারটিও মনে রাখতে পারেন যে কোনো কিছু একটা ঢাকা ছিল আগে, এখন উন্মুক্ত হয়েছে, আগে সেটা জানা ছিল না, সেটাও হতে পারে। আবার যদি আপনি বলেন যে ডিসকোর কথা, যেটা যে হ্যাঁ এটা অবশ্য আমি হোটেলের পছন্দ হবে না, আমি জানি, ঠিক আছে, কাভারটিও মনে রাখতে পারেন। কিন্তু ডিসকোর কথা যেটা বলছিলাম, সেটা কি যে ডিসকো আগেও ছিল, এখনো আছে, এখন নতুন নতুন নামের কথা বলছি। কিন্তু কাভার যেটা, এটাও কিন্তু সাউথ ছিল, কাভার থেকে আগে ঢাকা ছিল, এখন উন্মুক্ত হয়েছে, ডিসকভার হয়েছে। এবং যেটা বলছেন ইনভেন্ট, সেটা কি কোনো কিছুর ভেতরে ইন করছেন যেটা আগে ছিল না। আগে মোবাইলে যে কথা বলতে পারবেন, সেটা কিন্তু আগে আপনারা বুঝতেন না, বা আগে আমরা জানতাম না। মোবাইল আবিষ্কার হওয়ার আগে কিন্তু আমরা জানতাম না, এবং মোবাইল আবিষ্কার হওয়ার পরে আমরা জেনেছি যে মোবাইলের দ্বারা কথা বলা যায়, বেতারের সাহায্যে যে কথা বলা যায়, এবং সেই যুগে আমরা প্রবেশ করে গিয়েছি। সেজন্য ইনভেন্ট হচ্ছে কোনো কিছুকে ভেতরে যাওয়া, কোনো কিছু নতুনভাবে নিয়ে আসা, এবং ডিসকভার হচ্ছে কোনো কিছুকে ছিল সেটাকে আবার নতুনভাবে ব্যবহৃত হওয়া, সেটাকে আবিষ্কার করা। সেজন্য ইনভেন্ট এবং ডিসকভার, এই দুটোর পার্থক্য আমরা দেখে ফেললাম। এক্সাম্পল দুটো একটু লিখে ফেলবেন। এক্সাম্পল কি লিখেছিলেন তখন? এক্সাম্পল দুটো লিখেছিলেন, একটু কমেন্ট করবেন তো। আচ্ছা, তারপরে যাই, পেয়ার, ডজন, 400,000 মিলিয়ন ইত্যাদি পূর্বে নির্দিষ্ট সংখ্যাবাচক কি বলে, সংখ্যাবাচক শব্দ 1, 2, 3 এবং অনির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ সাম, মিলিয়ন, ফিউ, মেনি, এগুলো থাকবে। এদের সঙ্গে এস যুক্ত করা, এস যুক্ত করে প্লুরাল করা যায় না। কিন্তু এদের পুরো কোনো উক্তি, যেমন ডজন, ডজন ডজন, কুড়ি কুড়ি, শত শত, হাজার হাজার ইত্যাদি কিছু, এর সঙ্গে এস যুক্ত করা যায়। ওই যে হান্ড্রেড এবং হান্ড্রেডস, সম্ভবত একদিন ক্লাস আমাকে পারজানা কোয়েশ্চেন করেছিল যে স্যার 100 কখন হয় আর 100 কখন হয়। এটাই হচ্ছে সেই জায়গা যে হাজার হাজার, শত শত যখন বোঝানো হয়, সেটা হয়ে যাচ্ছে হান্ড্রেডস। এবং যদি 100 বোঝানো হয়, তাহলে 100, বা কি বলে, যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে তখন এরপরে কিন্তু এস যুক্ত হয় না। খুব খেয়াল করে দেখবেন যে পেয়ার, ডজন, 400,000, মিলিয়ন, এই জাতীয় শব্দগুলোর পরে নির্দিষ্ট
এই জাতীয় শব্দগুলোর পূর্বে যদি কোনো একটা নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ আচ্ছা জি, এটা সহজে লিখে দিচ্ছি আমি আগে। এই জাতীয় শব্দগুলোর পরে যদি কোনো একটা নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ যেমন 1 2 3 ইত্যাদি থাকে তাহলে সেটা হয়ে যায় কি বলে, তারপরে সেটা কোনো এস যুক্ত হয় না। কিন্তু যদি সাম সেভারেল এ ফিউ মেনি ইত্যাদি শব্দ থাকে তাহলে সেটা হয়ে যায় এস যুক্ত, কি বলে, কিন্তু তারপরে যদি ডজন ডজন বা কুড়ি কুড়ি 100 কি বলে শত শত হাজার হাজার এই জাতীয় জিনিসগুলো থাকে তাহলে তার সাথে প্লুরাল করতে হয়। আসেন আমি যদি বলি 100 thousands, dozen, pair, এদের আগে যদি এ থাকে এই সকল শব্দের পূর্বে যদি সংখ্যাবাচক শব্দ যেমন এ পেয়ার, এ ডজন এমনগুলো থাকে, এমন শব্দ থাকে তাহলে তাদের পরে এস যুক্ত করার প্রয়োজন নেই, কারণ এটা দ্বারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বোঝাচ্ছে। তাদের পরে এস যুক্ত করার প্রয়োজন নেই, কারণ এটি দ্বারা নির্দিষ্টতা বোঝায়। দ্বারা নির্দিষ্টতা বোঝায়। কিন্তু এদের দ্বারা যদি শত শত হাজার হাজার ডজন ডজন জোড়া এমন থাকে, এমন বোঝানো হয় তবে তাদের মনে এস হতে পারে, তবে তাদের মনে এস যুক্ত হতে পারে। এই হচ্ছে হান্ড্রেডস এবং থাউজেন্ডস এর যে ব্যাপারটা আছে, ঠিক আছে, হান্ড্রেডস এবং থাউজেন্ডস কখন এ হয় কখন এ হয় না। এখানে যদি নির্দিষ্ট করা হয় তাহলে এরপরে এর যুক্ত হবে না। যদি নির্দিষ্ট সংখ্যাবাচক হয়, ধরেন 1000 বলছে, 2000 বলছে, 5000 বলছে, তাহলে এরপরে এস হবে না। কিন্তু যদি বোঝানো হয় হাজার হাজার, শত শত, লাখ লাখ, এই জায়গায় মিলিয়নস, হান্ড্রেডস, থাউজেন্ডস এই জাতীয় কথাগুলো বুঝতে পারে। এটা হচ্ছে সহজ কথা, ঠিক আছে। লেখা হলে ডান লিখবেন, ডান। আর সবাই আগে বুঝে নিতে হচ্ছে। তারপরে আসি আমরা, দেখেন এখানে বলা হচ্ছে he bought me 5 dozen eggs, কারেক্ট আনসার, কারণ 5 একটা নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ, এরপরে এস হয়নি। 5 একটা নির্দিষ্ট সংখ্যাবাচক সংখ্যা, তারপরে এস হয়নি। কিন্তু যখন আপনি বলছেন, আচ্ছা এটাও তো 5000, এখানে এরপরেও 5 একটা নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ, তারপরে এস হয়েছে, সেজন্য যখন সংখ্যা
সংখ্যাবাচক শব্দের কথা বলা হচ্ছে সেই জায়গার মধ্যে এস হয়ে থাকে। যখন সংখ্যাবাচক শব্দের কথা বলা হচ্ছে he lent me 5,000 টাকায় 5,000 হবে না 5,000 হবে, ঠিক আছে। এবার যদি আমি বলি যে কোন জায়গার মধ্যে এখানে থাউজেন্ড হতে পারতো বা অন্য কিছু হতে পারতো, আমি যদি বলি যে মিলিয়নস অফ পিপল বা থাউজেন্ডস অফ পিপল, thousands of people are living below the poverty line. Poverty line. তাহলে দেখেন thousands of children, thousands of people, এই যে হাজার হাজার মানুষ বসবাস করছে দরিদ্র সীমার নিচে। তাহলে এই জাতীয় যে শব্দগুলো যেটা দিয়ে মিলিয়ন বোঝানো হয়, হাজার হাজার বোঝানো হয়, সেই জাতীয় শব্দগুলো দিয়ে আপনার সেই জাতীয় শব্দগুলোর পরে যখন মানে এর পূর্বে যখন কোনো একটা নির্দিষ্ট সংখ্যাবাচক নাম্বার থাকবে না তখন তারপরে সবসময় অ্যাডজেক্টিভ, তারপরে সবসময় এস হতে পারে, কিন্তু এরপরে মানে এর পূর্বে যদি কোনো একটা সংখ্যাবাচক শব্দ থাকে তাহলে তারপরে এস যুক্ত হওয়ার প্রয়োজন নাই। এটা ক্লিয়ার? তাহলে 100,000 এই ব্যাপারটা ক্লিয়ার, কখন থাউজেন্ড হয় কখন থাউজেন্ড হয় না, ব্যাপারটা কি ক্লিয়ার? ঠিক আছে, তারপরে আছি আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন দ্বারা পৃথক সত্তা বোঝালে ভার্ব প্লুরাল হয়, একই সত্তা বোঝালে ভার্বটা সিঙ্গুলার হয়। এটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়েছি, মনে আছে? কি পড়েছিলাম যে কালেকটিভ নাউন দ্বারা যদি একমত বোঝানো হয় বা সমষ্টি বোঝানো হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার, কালেকটিভ নাউন দ্বারা যদি ভিন্ন মত বা বিভিন্নতা বোঝানো হয় তাহলে ভার্বটি প্লুরাল হয়। ফর এক্সাম্পল আপনি যখন দেখছেন দ্য অডিয়েন্স ইজ রিকোয়েস্টেড টু হ্যাভ দেয়ার সিট, এবং অডিয়েন্সটা কি আপনার মানে একটা অডিয়েন্স তো আর বোঝানো হয় না, সিটস নেওয়ার কথা বলা হচ্ছে, তাই না? অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু হ্যাভ দেয়ার সিটস। এখন এই সিটসটা দিয়ে আমি বুঝবো যে অডিয়েন্সটাকে আলাদা আলাদা সত্তা বোঝানো হচ্ছে, আপনারা আপনাদের সিট গ্রহণ করুন, প্রত্যেককে আলাদা আলাদা সত্তা হিসেবে বিবেচনা করে এই কথাটা বলা হচ্ছে। দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু হ্যাভ দেয়ার সিট, এই কারণে হয়ে যাচ্ছে কি অডিয়েন্স প্রত্যেককে আলাদা আলাদা ভাবে তাদের সিট গ্রহণ করার কথা বলা হচ্ছে, সেই জন্য দ্য অডিয়েন্স আর requested to have their seats. The committee is divided in their opinions. The committee are divided in their opinions. এটাও তাহলে একটু সহজ করে লিখে দেই। সেটা কি লিখতে পারি? যে কালেকটিভ নাউন দ্বারা কালেকটিভ নাউন দ্বারা যদি বা এক হওয়া বোঝায় তবে ভার্বটি সিঙ্গুলার হয়, এবং কালেকটিভ নাউন দ্বারা বিভিন্নতা বোঝায় তবে ভার্বটি প্লুরাল হয়। ওই যে the jury is divided into the jury are divided into their opinions, এবং the jury is ordered, the jury has ordered to hang the person। ঠিক আছে, এটা লেখা হলে ডান লিখবেন। যদি একমত বোঝায় তাহলে ভার্বটি সিঙ্গুলার, যদি ভিন্নমত বোঝায় তাহলে ভার্বটি প্লুরাল হয়ে যায়। ওকে ডান, তাহলে এক্সাম্পলটাও লিখে ফেলুন যে শুধু কারেক্টটা লিখবেন, ইনকারেক্টটা না, শুধু কারেক্টটা লিখবেন যে দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু হ্যাভ দেয়ার সিটস। এবং কেন সিটস, কেন অডিয়েন্সের পরে আর হয়েছে? কারণ সিটস এর কথা বলা হচ্ছে, তাদের সিটস দ্বারা প্রত্যেককে আলাদা আলাদা তাদের আসন গ্রহণের কথা বলা হচ্ছে, সেজন্য সিটস এর পূর্বে যে ভার্বটি আছে সেটা অবশ্যই আর হয়ে যাবে, প্রত্যেককে
দুজনকে আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে। দ্য কমিটি ইজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন যখন বলা হচ্ছে, তাহলে এই কমিটিটা ডিভাইড করলে নিশ্চয়ই একটা অপিনিয়ন থাকে না। কমিটির একটা একটা যখন ডিসিশন যায় তাহলে সেটা একটা এন্টিটি। কমিটি ডিসিশন যদি দ্রুত হয়, চারটা হয় তাহলে কিন্তু ভিন্ন মত থাকে। সেজন্য এটা হয়ে যাচ্ছে কি, দ্য কমিটি আর divided in their opinions. ঠিক আছে, লিখে ফেলুন দুটো এক্সাম্পল লিখে। আপনারা আজকে বাংলাদেশে খেলা কে কে দেখছেন একটু বলবেন তো? বাংলাদেশের খেলা আজকে যারা দেখছেন তাদের মতো লয়াল মানুষ দুনিয়াতে খুব কম আছে। না, এটা এভাবেই বলবো, আজকে এই খেলা দেখে শুধু আমরা যে কোনো এই খেলা দেখে শুধু সময় নষ্ট করা। আমি যদিও মানে আপনার দেখি না ব্যাপারটা এরকম, আমি হচ্ছে আধা লয়, বুঝছেন? মাঝে মধ্যে যখন মনটা চায় তখন একটু স্কোরটা দেখে আসি। এমনিতে বসে দেখবো না। হার্ট প্রেশার তুলেছে খেলা দেখে, এক্স্যাক্টলি যে অবস্থা। আচ্ছা, তাহলে এটা হয়েছে আমাদের। তারপরে যদি যাই, কোনো কিছু কারোর সীমানার ভেতরে থাকলে ইন, সীমানার বাইরে থাকলে টু। প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা পড়েছি সীমানার ভেতরে থাকলে ইনে
সীমানার বাইরে থাকলে টু বসে, যেটা আমরা প্রিপোজিশনেই পড়েছি। কি পড়েছিলাম? যে কোনো কিছু যদি বৃত্তের ভেতরে থাকে তাহলে ইন, এবং বৃত্ত থেকে বাইরের দিকে কোনো কিছু বোঝানো হয় তাহলে টু। তার মানে কি, যে ও দিয়ে আমরা মনে রেখেছিলাম। আর 71-এর তো আবার হবে স্যার, অনেক বাকি আছে ইনশাআল্লাহ। আবার হবে না, এদের সাথে আসলে মানে এদের নিয়ে আমি আসলে এখন আর ভরসাই করি না। থাকে না যে একটা টিম গিয়েছে, তাদের তো খেলার স্পিরিট থাকতে হবে, তাই না? মানে জেতার মতো আগ্রহ তো থাকতে হবে, জেতার স্পিরিট থাকতে হবে। এরা গিয়েছে পিকনিক করতে, এরকম একটা অবস্থা। মানে সাকিব আল হাসান যাওয়ার আগে যে সকল কথা তিনি বলে গিয়েছেন, এই যে তামিম ইকবালের নামে একটা প্লেয়ার হয়ে একটা প্লেয়ারের নামে এই জাতীয় কথাগুলো, এটা মানে কমপ্লিটলি মানে পুরো আনপ্রফেশনাল একটা বিহেভিয়ার না? উনি দেখবেন প্রায় সময় আবার লিটন দাস কিছুদিন আগে একটা কি জানি খেলার মধ্যে, মানে ওরা জার্নালিস্টদের সাথে এমন ভাবে কথা বলে যেমন মানে মামার বাড়ির আমদার পেয়েছে। ওরা পুরো দেশকে রিপ্রেজেন্ট করছেন, সেখানে একটা কোয়েশ্চেন তুলে মানে তুমি তো ওই রেসপন্সিবিলিটি তোমার বোঝাতে হবে যে তুমি খেলোয়াড়, পুরো দেশকে তুমি রিপ্রেজেন্ট করছো। মানে উনি বলে আপনি হলে কি করতেন, আপনি হলে কি স্বপ্ন দেখতেন, তারপরে কি কত রান করলে ভালো হয়। মানে এদেরকে যে কি করা উচিত, আসলে ও নিজের জায়গাটাই বোঝে না যে তুই কোন জায়গায় গিয়েছিস, কি করতে গিয়েছিস, তাই না? কোন জায়গায় গিয়েছিস। পাপু আঙ্কেল বলেছে, এটা একটা মজার কথা, যে আমাদের সবসময় লক্ষ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপ। এটা আমিও শুনেছি, দেখেছি। তাহলে যদি আমরা বলি সীমার ভেতরে হচ্ছে কি ইন, এবং সীমার বাইরে হচ্ছে টু। আমি যদি বলি বৃত্তের ভেতরে, বৃত্তের ভেতরে মনে থাকার জন্য বৃত্তের ভেতরে ইন হয়, এবং বৃত্তের বাইরে টু হয়, কারণ ওটা তো বৃত্ত এবং ওর থেকে বাইরে বের হয়ে টু হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ না, এরা মানে দেশে যে আসবে আমি খুব ভয়ে আছি। মানে দেশে যদি জানে, দেশের মানুষ যদি জানে যে কবে আসছে, মানুষ যে পরিমাণ ক্ষেপে আছে, আসলে খুব রিস্কি হয়ে যাবে তাদের জন্য দেশে আসা। তাহলে আমি যদি বলি সীমার মধ্যে থাকতে, আমি যদি বলি বিদ্যাবাড়ি is in ঢাকা, সীমার ভিতরে, তাই তো? আবার আমি যদি বলি যে ধরেন আমি বলছি কোনো যে কোনো একটা দেশের, ধরেন আপনার হিমালয়ের কথা বলছেন, হিমালয়াস is to the north of বাংলাদেশ। বাংলাদেশের সীমানার বাইরে না, সেই জন্য এটা হয়ে যাচ্ছে কি টু। হিমালয়াস is to the নর্থ অফ বাংলাদেশ। এবার যদি বিদ্যাবাড়ি না বলে আমি বলতাম পঞ্চগড়, পঞ্চগড়ের ক্ষেত্রে কি হতো, টু হতো নাকি ইন হতো বলেন দেখতে আমাকে? যদি আমি বলতাম পঞ্চগড়, পঞ্চগড় ইজ টু দা নর্থ অফ বাংলাদেশ, নাকি কি হতো? পঞ্চগড় ইজ ইন, হ্যাঁ 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 ইন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ইন হতো, ইজ ইন দা নর্থ, কারণ পঞ্চগড় বাংলাদেশের অভ্যন্তরে বা ভেতরে অবস্থিত, সেজন্য ইন হয়েছে। তাহলে আমরা দেখলাম যে যখন বলছি রংপুর ইজ টু দা নর্থ অফ বাংলাদেশ, টু দা হবে না, কারণ সীমানার ভেতরে। রংপুর ইজ ইন দা নর্থ অফ বাংলাদেশ, দ্য বে অফ বেঙ্গল ইজ ইন দা সাউথ অফ বাংলাদেশ, দ্য বে অফ বেঙ্গল ইজ টু দা সাউথ অফ বাংলাদেশ, কারণ বে অফ বেঙ্গল কি বাংলাদেশের সীমানার? বে অফ বেঙ্গল না, না আপনি ঠিকই বলেছেন, আমি আসলে অন্য মনস্ক ছিলাম, হঠাৎ করে দেখে আমি বললাম ফুল আনসার, মানে ইন দেখে আমি মনে করেছি টু, সেই জন্য আমি বলছিলাম আর কি যে ফুল আনসার হয়েছে নাকি, আপনারটা হয়েছে। ঠিক আছে, তাহলে দ্য বে অফ বেঙ্গল ইজ ইন দা সাউথ অফ বাংলাদেশ। এরপরে যদি বলি অ্যাকিউজ, অ্যাকিউজের পরে সবসময় অফ বসে, যেটা আমরা জানি। অ্যাকিউজের পরে অফ বসে, যেটা কিনা কোনো কিছুর ব্যাপারে অভিযুক্ত করা। অ্যাকিউজের সাথে প্রিপোজিশন সবসময় অফ বসে। এবং চার্জ, চার্জের সাথে প্রিপোজিশন কি বসে? চার্জের সাথে প্রিপোজিশন হিসেবে উইথ বসে। চার্জ উইথ বলা হয় এবং অ্যাকিউজের সাথে অফ বলা হয়। ঠিক আছে, অ্যাকিউজ অফ মানে কি অভিযুক্ত, এবং চার্জ উইথ মানে কি, অ্যাকিউজ অফ মানে অভিযুক্ত, এবং চার্জ উইথ মানে কি ক্ষতিপূরণ দেয়া বা কি বলে যে শাস্তি পাওয়া, শাস্তি দেয়া। অ্যাকিউজড
উইথের সাথে অফ বসে এবং চার্জের পরে উইথ বসে। মনে রাখবেন কিভাবে অ্যাকিউজ অফ হচ্ছে অভিযুক্ত। কখনো কোনো একটা কারণে সে যখন অভিযুক্ত হয় তখন মানুষ সেই কাজটা করা অফ করে দেয়। যে কোনো একটা অভিযোগ যদি তার উপরে করা হয়, সচরাচর যদি সে বাংলাদেশ ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেট টিমের ক্রিকেটার না হয়, তাহলে সে সেই কাজটা বন্ধ করে। যে কোনো একটা কাজ যেটার উপরে অভিযোগ আসছে বা যেটার জন্য সবাই খারাপ হচ্ছে, সেই কাজটা মানুষ বন্ধ করে দেয়। কিন্তু এক্সেপশনাল কেস হচ্ছে কি আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম। এবং যদি বলা হয় চার্জ উইথ, এটা কি ওই যে বাংলাদেশ টিমের যারা সদস্যরা আছেন তাদেরকে চার্জ করা উচিত উইথ দেয়ার স্যালারি, মানে তাদের টাকা তাদের থেকে কেটে নেওয়া উচিত। কারণ এই টাকা যদি কেটে না নেয়, যখন আপনার টাকা পেয়ে যাচ্ছে, ভালো খেলুক আর খারাপ খেলুক, টাকা তো পেয়ে যাচ্ছে, তো সেই জন্য তারা খুব একটা বেশি বদার করে না। সেজন্য টাকাটা যদি কেটে নেওয়া হয় তাহলে হয়তো তারা একটু ভালো খেলতে পারে। তাহলে চার্জ উইথ মানে কি শাস্তি দেওয়া, কোনো কিছুর ব্যাপারে শাস্তি বোঝাতে চার্জ উইথ হচ্ছে। এবং অ্যাকিউজডের পরে অফ যখন কোনো কিছুকে অভিযুক্ত বোঝাচ্ছে, তাহলে এটা একটু লিখে ফেলবেন যে হি ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার, সে মার্ডারের জন্য অ্যাকিউজ হয়েছে, এবং হি ওয়াজ চার্জ উইথ মার্ডার, সে মার্ডারের জন্য তাকে করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। ঠিক আছে, অ্যাকিউজড অফ হচ্ছে কি অভিযুক্ত, এবং চার্জ উইথ হচ্ছে শাস্তি দেওয়া। ঠিক আছে, এটা একটু লিখে ফেলবেন। এটা একটু লিখে ফেলবেন, লেখা হলে ডান লিখবেন। হাতুরা সিং এর দোষ নাই। হাতুরা সিংকে আপনি 3 গুণ টাকা দিয়ে নিয়ে আসবেন, তাহলে তার কি দোষ? এরপরে যদি যাই আমরা রিচ, রিচের পরে কোনো প্রিপোজিশন বসে না, সরাসরি অবজেক্ট বসে। রিচ মানে কি পৌঁছে যাওয়া। মনে করেন আপনি 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেই জায়গায় গিয়েছেন যে জায়গায় পৌঁছাতে আপনি চেয়েছেন। সেজন্য রিচ করার পরে আর কোনো কিছু নাই, সরাসরি যাবেন এবং গিয়ে বলবেন আমি চলে এসেছি। ইয়েস, সারপ্রাইজ, এটা হচ্ছে কথা। তার মানে রিচের পরে আলাদা কোনো প্রিপোজিশন বসবে না, সরাসরি অবজেক্ট বসে যাবে। যেমন আপনি যদি বলেন উই রিচ অ্যাট দ্য স্টেশন, হুইচ ইজ ইনকারেক্ট। আপনি যদি বলেন উই রিচ দ্য স্টেশন ইন টাইম, এটা হয়ে যায় কারেক্ট। তাহলে আমরা যদি বলি উই রিচ দ্য স্টেশন ইন টাইম, যে সঠিক নির্দিষ্ট সঠিক একটা সময়ের মধ্যে আমরা পৌঁছেছি, তাহলে উই রিচ দ্য স্টেশন ইন টাইম এবং উই রিচ অ্যাট দ্য স্টেশন ইন টাইম। এই অ্যাট দ্যাটা কিন্তু কারণ আলাদা করে আবার আরেকটা যে বললাম যে অনেক দূর থেকে এসেছেন, আবার অ্যাট বলার কোনো প্রয়োজন নেই। তাহলে উই রিচ দ্য স্টেশন ইন টাইম। এখন ইন টাইম এবং অন টাইমের একটা জায়গা, টাইম এবং অন টাইম, সেটা কি মনে আছে? ইন টাইম দিয়ে কখন কি বোঝায় এবং অন টাইম দিয়ে কি বোঝানো হয়, মনে আছে কি? ইন টাইম এবং অন টাইম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, বাড়ি ছেড়ে ইন টাইম এবং অন টাইম ব্যাপারটা কি মনে আছে আপনাদের? আমরা একটু কমেন্ট করতে থাকুন। ইন টাইম এবং অন টাইম মনে আছে কারো? কেউ কি বলতে পারবেন? অন টাইম হচ্ছে ঠিক সময়, তাহলে ইন টাইম কি ঠিক সময়? কামরুল ইসলাম বলুন তো। জি স্যার, ইন টাইম হচ্ছে জাস্ট টাইম, আর অন টাইম হচ্ছে টাইমে একটু পূর্বে আপনি বলেছেন কাছাকাছি হয়েছে, কিন্তু উল্টোটা আপনি বুঝেছেন যে সেটা ব্যাপারটা ঠিক আছে। ইন টাইম হচ্ছে একেবারে সময়ের মধ্যে। ধরেন আপনাকে একটা কাজের ডেডলাইন, আপনাদের অ্যাসাইনমেন্ট টেস্টের আমি 7 দিন দেয়া শুরু করেছি। 7 দিনের মধ্যে আপনি ধরেন এখানে তো 8 দিন হয়ে গেল। ধরেন ইন টাইম বলতে কি আপনি 5 দিনে বললেন যে স্যার আমার কমপ্লিট, এখন আমি পরীক্ষা দিতে পারবো, তাহলে সেটা ইন টাইম, সময়ের মধ্যে।
আর অন টাইম হচ্ছে কি আপনাদের যে অ্যাসাইনমেন্ট টেস্টের যে সময়টা সেটা সচরাচর 7 দিন পরেই হওয়ার কথা এবং সেই সময় হিসেব করেই দেয়া হয়। হয়তোবা আইটি ডিপার্টমেন্ট থেকে মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে যায়, তারা হয়তোবা একদিন আগে দিয়ে দিয়েছিল যেটা লাস্ট অ্যাসাইনমেন্ট টেস্ট। আমি পরে মানে এটা আপনাদের জন্য সময়টা বাড়িয়ে দিয়েছি। কেউ কেউ এটার জন্য আসলে লস খেয়েছেন আমি জানি। সাজিয়া একজন আছেন, তিনি হয়তো আগে পরীক্ষাটা দিয়ে ফেলেছেন, হয়তো খুব একটা প্রিপারেশন নিতে পারেননি, কারণ দেখেছেন যে একদিন সময় পরে আমি 2 দিন বাড়িয়ে দিয়েছিলাম কম্পালসারি করার জন্য। তো এই যে অন ইন টাইম মানে একেবারে অন টাইম যেটা, সেটা কি যখন শুরু হওয়ার যে আপনার যে দিন সময়, ফর এক্সাম্পল নেক্সট অ্যাসাইনমেন্ট কি আপনার 2 তারিখে, তো 2 তারিখে যদি আপনি বলেন যে 2 তারিখে আমি ঠিক রাত 10টা এক্সামটা শুরু করবো, রাত 10টা যে একেবারে স্পেসিফিক টাইম সেটা হয়ে যাচ্ছে অন টাইম। আর যে এর মধ্যে যে আপনার 7 দিনের মধ্যে আপনার পড়ালেখা সেটা হয়ে যাচ্ছে ইন টাইম। যে পড়ালেখার ক্ষেত্রে তাহলে অ্যাসাইনমেন্ট টেস্টের ডিউরেশনের মধ্যে যদি হয় উইদিন ডিউরেশন, যদি আপনি বলেন উইদিন ডিউরেশন সেটা হয়ে যায় ইন টাইম এবং অ্যাট দ্য ইন্টারভাল যখন আপনি বলছেন ইন্টারভাল সেটা হয়ে যাচ্ছে কি একেবারে অন টাইম। এটা হয়ে যাচ্ছে কি ইন টাইম। আপনাদের কাছে কোনটা ভালো লাগে, ইন টাইম না অন টাইম? আপনাদের কাছে কোনটা ভালো লাগে, ইন টাইম না অন টাইম? বলেন তো কোনটা বেশি ভালো, ইন টাইম না অন টাইম? সবার টাইমটাই তো ভুল হয়, সবার চলে যেতে পারে। অন টাইমটা ভালো, কিন্তু স্পেসিফিকটাও ক্ষেত্র বিশেষ, ঠিক আছে? এটা ক্ষেত্র বিশেষ আর কি। আইএস বলছেন কি ইউ শুড সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট ইন টাইম। এক্স্যাক্টলি, কোনটা লাস্ট ডেট? ইউ শুড সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট অন টাইম লাস্ট ডেট। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা হয়ে যাচ্ছে। তাহলে ইন টাইম এবং অন টাইমের ব্যাপারটা আমরা পাশাপাশি খেয়াল করে ফেললাম। এখন যদি আমরা বলি এটা কি ছিল, রিচ, রিচের কোনো পরে কোনো প্রিপোজিশন হয় না। তারপরে রিসেম্বল, রিসেম্বল মানে কি একই রকম দেখতে হওয়া, এটাও গুরুত্বপূর্ণ এবং সেন্টেন্স কারেকশনে অনেক সময় আসে। রিসেম্বলের পরে কোনো প্রিপোজিশন হয় না, সচরাচর কি আমরা রিসেম্বলের পরে টু দিয়ে দেই যে তার মতো দেখতে হয়েছে, সেজন্য রিসেম্বলের পরে টু দিয়ে দেই, কিন্তু রিসেম্বলের পরে কিন্তু হয় না, রিসেম্বলের পরে সরাসরি অবজেক্ট চলে আসে। ফর এক্সাম্পল দ্য গার্ল রিসেম্বলস হার মাদার, সে তার মায়ের মতো দেখতে হয়েছে, তাই তো? তার মানে রিসেম্বলের পরে আলাদা করে কোনো প্রিপোজিশন বসে না, সরাসরি অবজেক্ট বসে। এটা হচ্ছে এটা এটা লিখে নিবেন, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো চাকরি পরীক্ষা বেশি আসে সেগুলো আপনি হয়েছে লেখা হলে একটু দাম রিসেম্বলের পরে টু বসবে, আর রিসেম্বলের পরে কোনো প্রিপোজিশন হবে না। হ্যাঁ একিম দ্বারাও হয়, একিম দ্বারাও হয়, ডান, ঠিক আছে। তারপরে যদি আমি বলি একই জাতীয় ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা বোঝালে কম্পেয়ার উইথ, এবং অন্য জাতীয় একই জাতীয় কোনো একটা জিনিসের মধ্যে তুলনা বসালে উইথ এবং ভিন্ন জাতীয়র মধ্যে বসালে টু বসছে। অর্থাৎ যখন আপনি বলছেন, ধরেন আপনি বলছেন যে অ্যাঙ্গার ইজ কম্পেয়ার টু ফায়ার, রাগকে আগুনের সাথে তুলনা করা যায়। একই জাতীয়, রাগ কি আগুন একই জাতীয়, কিন্তু একটা হচ্ছে মানুষের ভেতরের অভ্যন্তরীণ বিষয়, একটা হচ্ছে বাহ্যিক বিষয় আগুন, তো এটাকে তুলনা করা যাবে না। অর্থাৎ একই জাতীয় জিনিসের মধ্যে যদি তুলনা করা হয়, ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে টি ক্যান বি কম্পেয়ার্ড উইথ কফি, একই জাতীয় তো ক্যাফেইন, তাহলে টি ক্যান বি কম্পেয়ার্ড উইথ কফি, অর্থাৎ কফির সাথে টিকে কম্পেয়ার করা যায়। একই জাতীয় জিনিসকে উইথ দিয়ে কম্পেয়ার করছেন এবং তারা একসাথে দুই হাত মিলিয়ে চলছে, কারণ চারটা মানে ইয়ে আছে, যেটা অক্ষর আছে উইথের মধ্যে 4টা অক্ষর আছে। এবং যখন আপনি বলছেন, আচ্ছা যখন এগুলো বলছেন যে হ্যাঁ কম্পেয়ার উইথ শেক্সপিয়ার, এটাও হয় নজরুল ইজ কম্পেয়ার উইথ শেক্সপিয়ার, নজরুলের সাথে শেক্সপিয়ার একই জাতীয় মানুষ, তারা দুইজনই কবি। তাহলে যদি আমরা বলি একই জাতীয়র ক্ষেত্রে একবারে আমরা সহজ করে এক্সাম্পল সহ একটা ডায়াগ্রাম করে ফেলি, কম্পেয়ার উইথ যেটা কিনা হয় একই জাতীয় তুলনা বোঝাতে, এবং কম্পেয়ার টু যদি আপনি বলেন
কম্পেয়ার টু আর একটা হচ্ছে কম্পেয়ার উইথ। তাহলে এবার যদি আমি বলি কম্পেয়ার উইথটা আমি কি বসাতে পারি, যে ধরেন টি ক্যান বি কম্পেয়ার্ড উইথ এবং আপনি যদি বলেন কম্পেয়ার টু অ্যাঙ্গার ক্যান বি কম্পেয়ার্ড ফায়ার, আগুনের সাথে রাতকে তুলনা করা যায়। ঠিক আছে, লিখে ফেলো, লিখে হলো এটা এত মানে কথায় এটা লেখার প্রয়োজন নেই, একই সাথে আপনার একটা ডায়াগ্রামের মাধ্যমে লিখে ফেলতে পারছেন যে কোন জায়গায় উইথ হয়, কোন জায়গায় টু বসে। ধর্মীয় তুলনা বোঝালে কম্পেয়ার উইথ এবং একই ধর্মী বোঝালে টু বসে। ঠিক আছে, তারপরে আমরা যদি যাই কম্পেয়ারের সাথে উইথ এবং কম্পেয়ারের পরে টু, চোখে দেখে না অন্ধ বোঝাতে ব্লাইন্ড অফ এবং দোষ না বুঝে মানে দোষ ঢেকে রাখে এমন বোঝাতে ব্লাইন্ড টু। একটা হচ্ছে সরাসরি অন্ধ, আরেকটা হচ্ছে এটা প্রিপজিশনের একটা জিনিস আমরা পড়েছিলাম প্রিপজিশনে, ব্লাইন্ড টু এবং ব্লাইন্ড অফ। যেখানে ব্লাইন্ড টু মানে কি উদাসীন বা অপরাধের প্রতি উদাসীন, এটাও বলতে পারেন অপরাধের প্রতি উদাসীন। উদাসীন। এবং আপনি যখন বলছেন ব্লাইন্ড অফ, এটা কি অন্ধ। তাহলে আপনি যদি বলেন এখন সেন্টেন্সের এক্সাম্পল, যে he was blind to his child's activities। এবং আপনি যদি বলেন he was blind of one eye, এক চোখে দেখে না। ব্লাইন্ড টু এবং ব্লাইন্ড অফের জায়গাটা, এটার একটা অর্থ হচ্ছে অন্ধ, একটা হচ্ছে দেখেন। এখন মনে রাখবো কিভাবে, ব্লাইন্ড টু হচ্ছে কোনো কিছুর দিকে আপনি অন্ধ, আপনি দেখেনই না, মানে এটা আপনি দেখবেন না ইচ্ছা করে। যে থাকে না যে একটা নাটক দেখেছিলাম যে যেন জমজ মোশাররফ করিমের, বরিশালের মানুষটাকে, তাকে যদি টাকার ব্যাপারে কোনো কথা বলা হয় তিনি বলে মেশিনের ডিস্টার্ব, বলে তার কানে শুনে না আর কিছু। টাকার ব্যাপারে কিছু বলা হলে সে বলে মেশিনের ডিস্টার্ব, আমি শুনি না মেশিনের ডিস্টার্ব, ওর বাবার আর কি। হ্যাঁ, আর এই জাতীয় কথাগুলো সে জানে ঠিকই, বুঝে ঠিকই, কদু আজাল এক্স্যাক্টলি। তো সে জানে ঠিকই, বোঝে ঠিকই, কিন্তু তাকে যদি টাকার কথা বলা হয় সে বলে মেশিনের ডিস্টার্ব, সে কিন্তু শোনে না। এটা হচ্ছে ব্লাইন্ড টু, মানে ইচ্ছা করে মানে সে দেখছে না, এরকম একটা ব্যাপার। আর ব্লাইন্ড অফ কি, একটা মানুষের যখন চোখটা আসলেই অফ, সে যখন চোখটা আসলেই দেখতে পাচ্ছে না, সেটা হয়ে যায় কি ব্লাইন্ড অফ। ঠিক আছে, ব্লাইন্ড টু হচ্ছে কারোর একটা দিকে সে অন্ধ। মনে করেন টুটা কি একটা দিকেই তো বোঝানো হয়, টুতে আমরা কি দেখেছি একটা দিককে বোঝানো হবে। তাহলে ব্লাইন্ড টু হচ্ছে যে কোনো একটা দিকে অন্ধ এবং ব্লাইন্ড অফ হচ্ছে এক চোখে অন্ধ। ঠিক আছে, এক চোখে বা চোখে অন্ধ বা দেখতে পায় না এমন। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখে ফেললাম। এরপরে আরো কিছু জায়গা আমরা দেখবো যে জায়গাগুলো সচরাচর সেন্টেন্স কারেকশনে আসে এবং এই জায়গাগুলো আপনারা ফলো করবেন। মেক অফ এবং মেক ফ্রম। আমি যদি বলি রিং ইজ মেড ড্যাশ গোল, এবং আমি যদি বলি পেপার
জায়গায় অফ বসবে, কোন জায়গায় ফ্রম বসবে, কি বলবেন? হ্যান্ড রেজ করে। হ্যাঁ, ইউনাইটেড স্টেটস ইসরায়েলের দোষ যেমন থাকে না, এক্স্যাক্টলি। এই ভাই আসলো থেকে আলী হোসেন, কি বলছেন? ভাই কেন হবে? জি, আতিয়া নাজরিন, ভালো আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ স্যার। আপনি ভালো আছেন? জি আছে, কোনটা হবে? স্যার, ring is made of gold. A paper is made from wood. আচ্ছা, এটার নিয়মটা তাহলে কি? এখানে অফ বলছেন আপনি, এখানে ফ্রম বলছেন, which is correct. তাহলে এটার নিয়মটা কি ছিল? স্যার, উপাদানটা যদি বোঝা যায় তবে হচ্ছে অফ হবে। উপাদানটা যদি বোঝা যায় তাহলে অফ হবে, হ্যাঁ, আর যদি উপাদানটা না বোঝা যায় তবে ফ্রম। তাহলে ফ্রম হবে, তাই তো? উপাদানটা Yes. বোঝা যায়, এটা সবার মনে আছে? মেক অফ এবং মেক ফ্রম আছে চাকরি পরীক্ষায়, বাকি সবার মনে আছে? বলেন তো সবার মনে আছে কিনা? মেক অফ হচ্ছে উপাদানটা যদি বোঝা যায়, সরাসরি তৈরি যদি বোঝা যায়। মেক ফ্রম হচ্ছে সরাসরি তৈরি নয় এমন যদি হয়। ঠিক আছে, ভেরি গুড। এটা থেকেও আসে মেক অফ, মেক ফ্রম, সেন্টেন্স কারেকশন থেকে আসে, মাশাআল্লাহ সবার মনে আছে। আপনাদের ইংরেজি সাবজেক্টটা কেমন লাগছে বলেন তো একটু? মানে আমাদের কোর্স কিন্তু অনেকটাই আমরা মানে কভার করে ফেলেছি। হ্যাঁ সাবজেক্টটা স্যার, কেমন ব্যবহার করে ফেলেছি। বুঝছেন আতিয়া? জি স্যার। ওকে, ভেরি গুড। আপনি মানে কেমন ফিল করছেন ইংরেজি সাবজেক্টটাকে? মানে পারবেন তো পরীক্ষার মধ্যে? জি স্যার, ইনশাআল্লাহ। এই জায়গার মধ্যে থেকে ইংরেজি গ্রামারের মধ্যে থেকে 20-এর মধ্যে 18 পেতে হবে, ইনশাল্লাহ পাবেন আপনারা যদি মানে একটু ফোকাস করে পড়ালেখা করেন। 18 তো মিনিমাম পাবেন, মিনিমাম 18 পাবেন। 20 হচ্ছে কি, বাকি দুটো বাদ দিয়েছে কি জানেন? দুটো মনে করেন যে আনসার্টেন কোন একটা কোয়েশ্চেন এসে পড়েছে, যেটা আপনি অ্যান্সার কারেক্টটা করেছেন কিন্তু ভুল হয়েছে। গ্রামার থেকে আসলে খুব একটা বেশি কঠিন করার জায়গা থাকে না। তাহলে মেক অফ, মেক ফ্রম আমরা লিখলাম, তাই তো? এবার আসি আমরা, থ্যাংক ইউ আদি, আপনি পেরেছেন। তারপরে যদি আমরা বলি আরো কিছু প্রিপোজিশন, প্রেফার, সুপিরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রেফার, তারপরে কি সিনিয়র, জুনিয়র, প্রেফার, সুপিরিয়র। এরপরে কোন প্রিপোজিশন বসে বলেন তো একটু আমাকে? সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, প্রেফার, এই জাতীয় শব্দগুলোর পরে কোন প্রিপোজিশন বসে? হ্যান্ড রেজ করতে পারেন। টু বসে, সিনিয়রের পরে টু, জুনিয়রের পরে টু, এই সকল শব্দের পরে সবসময় টু বসে থাকে। সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, এই জাতীয় শব্দগুলোর পরে সবসময় টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে থাকে। মনে আছে সবার? টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে থাকে। এবার আমরা আরো একটা নতুন জিনিস শিখবো, সেটা কি রাইটের ক্ষেত্রে। রাইট বা লেখার ক্ষেত্রে ইনও বসতে পারে, রাইটের ক্ষেত্রে উইথও বসতে পারে। ঠিক আছে, দুটোই হতে পারে। রাইটের পরে প্রিপোজিশন ইনও হতে পারে, রাইটের পরে প্রিপোজিশন উইথও হতে পারে। কখন ইন হবে, কখন উইথ হবে, আসলে দেখি। রাইট উইথ সাধারণত বলা হয় কোন একটা যন্ত্র দ্বারা লেখা হলে। রাইট উইথ কোন যন্ত্র দ্বারা লেখা হলে, যন্ত্র দ্বারা লেখা হলে। যন্ত্র কি হতে পারে? যেমন পেন হতে পারে, তাই তো? এবং রাইট ইন যদি বলেন, হচ্ছে কোন একটি উপকরণ দ্বারা লেখা হবে, কোন উপকরণ দ্বারা লেখা হবে। যেমন উপকরণ কি হতে পারে? উপকরণ হতে পারে কি? ইন বা কালি, পেন্সিল, চক, এই জাতীয় জিনিসগুলোকে উপকরণ হিসেবে বিবেচনা করা হয়। এখন সব ঠিক আছে, পেন্সিল কেন উপকরণ হলো? এটা আপনাদের কোয়েশ্চেন হচ্ছে না যে স্যার পেন্সিল কেন উপকরণ হলো? এটা কি মাথায় কোয়েশ্চেন আসে? আমার এসেছিল, দেখে আমার সাথে আমার স্টুডেন্টদের মিলে কিনা। আমি যখন এটা নিয়ম করছিলাম আমার কাছে মনে হচ্ছে যে পেন্সিল কেন উপকরণ হলো। হ্যাঁ, অবশ্যই আছে, সবার আছে। পেন্সিল কেন উপকরণ হবে? কারণ পেন্সিলটা উপকরণ ধরা হয়, পেন্সিলের যে গ্রাফাইটটা আছে সেই গ্রাফাইটটাকে একটা উপকরণ ধরা হয়।
গ্রাফাইটটা কিসের মৌল? বলেন তো, পেন্সিলের যে গ্রাফাইটটা আছে, বিজ্ঞানে পড়েছেন, গ্রাফাইট কিসের? গ্রাফাইটের উপকরণ কি, মানে কোত্থেকে আছে গ্রাফাইট? গ্রাফাইট কিসের উদ্ভিদ সেটা বলেন তো। পারবেন? কার্বন, কার্বন থেকে গ্রাফাইট হয়। তাহলে যদি আপনি বলেন এই পেন্সিল উপকরণ হিসেবে সেই জায়গার মধ্যে ব্যবহৃত হয়, এবং যখন আপনি দেখছেন পেন হচ্ছে যন্ত্র এবং পেন্সিল হয়ে যাচ্ছে উপকরণ, সেই জায়গায় যদি আপনি বলেন যে পেনের ক্ষেত্রে উইথ মানে বড় কথাটা বুঝবে এবং উপকরণ বোঝাতে ছোট কথাটা বুঝবে, অর্থাৎ ইন করবে, তাহলে যদি আপনি সেন্টেন্সের মধ্যে হবে একটু, মানে সেন্টেন্সে না, যদি একটু টেকনিক বলি আমি, দেখেন তো খেয়াল করে মনে রাখতে সহজ হয় কিনা। নর্মালি একটা কালি বা শীষ, আমরা যারা ছোটবেলায় আমি দেখেছি, আপনার আমাদের সময় রেড লিফ কলমের আলাদা করে রিফিল যে শীষগুলো আছে সেগুলো পাওয়া যেত। রেড লিফ কেউ দেখেছেন? রেড লিফ কলম আপনাদের সময় রেড লিফ কলমের আলাদা করে শীষ পাওয়া যেত, সেটার দাম মানে মোটামুটি ভালো একটা কলম ছিল রেড লিফ। তাহলে এই শীষটা কিন্তু একটা উপকরণ ছিল, একটা জিনিস ছিল, জাস্ট একটা দণ্ডের মধ্যে জাস্ট একটা নিপ লাগানো, আর কোনো কিছু না, তাহলে এটা যন্ত্র হিসেবে কাজ করতে পারে না। এবং যদি আপনি বলেন কলম, কলমটা কেমন থাকে? কলমে সচরাচর একটা নিপ থাকে, একটা বাইরের একটা আবরণ থাকে, তারপরে কি একটা ছিপি থাকে। আমি খুব ভালো আর্টিস্ট না, তো খুব একটা বেশি এক্সপেক্ট করবেন না, কিন্তু যা আমি এঁকেছি সেই জায়গার মধ্যে, হ্যাঁ ম্যাটাডোর অল টাইমের মতো। তাহলে দেখেন এই জায়গার মধ্যে কয়েকটা, না না ম্যাটাডোর অল টাইমের মতো না, সেটা হয়ে যাচ্ছে ইয়ের মতো, অল টাইমের, না অল টাইমের মতো না, রেড লিফ, এটা আলাদা একটা কলম ছিল, মানে খুব ভালো একটা কলম। আমি যখন এসএসসি এইচএসসি দিচ্ছি এরকম। তো যেটা বললাম যে এই যে জিনিসটা অসাধারণ এঁকেছি না, আচ্ছা ঠিক আছে, অসাধারণ একটা কলম, এই কলমটা অসাধারণ একটা আবার কি কি কাজ করতে হয়েছে? কলমটার একটা নিপ লেগেছে, কলমটার একটা ছিপি লেগেছে, কলমটার একটা বাইরের আবরণ ছিল, অর্থাৎ কয়েকটা জিনিসের মাধ্যমে কলম হয়েছে, কিন্তু একটা জিনিসের মাধ্যমে এই শীষটা হয়ে যায়, সেজন্য এটা হয়ে যাচ্ছে কি রাইটের সাথে ইন। বস্তু কম ছিল এখানে, জাস্ট একটা উপরে একটা কি নিপ ছিল আর কি, কলমের যে একটা যে লিখে না, ওই নিপ ছিল আর কি। এই নিপের সাহায্যে আপনি যদি পরে একটা শীট যুক্ত করেন, কলম শীষ হয়ে যাচ্ছে। এবং যখন এখানে বলছেন আপনি এখানে কয়েকটা উপকরণ ছিল, সেজন্য এখানে উইথ হয়ে যায়, রাইট ইন এবং রাইট উইথ। এটা কিন্তু মনে রাখতে পারবেন কিনা যে কখন রাইট ইন এবং কখন রাইট উইথ বসে। অর্থাৎ আপনি যদি এখন সেন্টেন্সে বলেন যে উই রাইট dash in chalk pencil, তাহলে সেটা হয়ে যায় with। এবং আপনি যদি বলেন we write dash with pen, ব্যাপারটা as simple as one, মনে থাকবে write in এবং write with। ও আচ্ছা, আমি তো দুটোই উইথ লিখেছি, হ্যাঁ ওকে, হ্যাঁ রাইট ইন হবে, রাইট ইন হবে, রাইট ইন প্রথমটা হবে এবং তারপরেরটা হচ্ছে রাইট উইথ হবে, তাই তো? আর বলবেন না সেদিন আমি ইয়ে করছি, যে এরকম কিছু কিছু ইয়ে আছে আপনার, যখন আমরা প্রতিনিয়ত আমাদের তো কোনো কিছু মেমোরাইজেশন থাকে না, আমরা মেমোরি থেকে নেই না, ক্লাসের পুরোটাই থাকে প্রেজেন্টেশন। আমরা যখন ক্লাস নেই, আমি থেকে শুরু করে যে কোনো স্যার, আমরা যখন ক্লাস নেই তখন মানে আমাদের মাথায় তখন যে কথাগুলো আসে সেই কথাগুলো, এরা কোনো রিহার্সাল থাকে না, কোনো চর্চা থাকে না, ইনস্ট্যান্ট যে কাজগুলো থাকে সেগুলো। তো কয়েকদিন আগে আমি পেপার পড়ছিলাম, মানে নিউজ প্রেজেন্টেশন করছিলাম আপনাদের এখানে। তো হঠাৎ করে আমি বলছিলাম বঙ্গবন্ধু গ্লুকোমা রোগে আক্রান্ত হয় 1976 সালে, 74 সালে, এবং বেরি রোগে আক্রান্ত হয় 1976 সালে। তো আমি বলছি, স্টুডেন্টরাও লিখছে, তো হঠাৎ করে দেখলাম যে একজন বলছে যে স্যার 74 হবে, 76 হবে। তো আমি না পরে চিন্তা করলাম এটা কেন বললো 74 76, মানে তার কনফিউশনটা কেন? বেচারা তখন বেঁচে নাই, আমার মাথার মধ্যে ছিল 1934 এবং 36, আমি বলছি 1974 76। এটা হচ্ছে কি মাঝে মধ্যে হয়ে যায়, যেমন সাজ্জাদ স্যারের ওই দিনের কথাটা আমি বলছি, যে সাজ্জাদ স্যারের ওই দিনের আমি কি যেন একটা ইয়ে দেখলাম, উনি শুরু করছে যে আমরা 105তম পেজে যাই। আমি হাসতে হাসতে শেষ এই কথাগুলো আমি বললাম যে পত্রিকার 105তম পেজ আপনি কোথায় পেয়েছেন? এই জাতীয় জিনিসগুলো কিন্তু হয় প্রায় আমাদের সাথে। তো
তো যেটা বলছিলাম যে রাইট ইন হয় কি কখনো যদি কখনো কোনো কিছুর সাথে ইন হয়, এবং রাইট উইথ হয় কি কখনো যদি কোনো একটা যন্ত্র দ্বারা বোঝানো হয়। ঠিক আছে, অনেকেই কিন্তু অ্যাটেন্ড হচ্ছে। হ্যাঁ, গোলাম মোস্তফা, আমি আপনার ক্লাস দেখি, আপনি অ্যাটেন্ড থাকেন না, মাশাআল্লাহ, আমি আপনার পার্টিসিপেশন দেখি। তারপরে আপনার আলী হুসাইনেরটা খুব একটা বেশি দেখা হয়নি এখনো, কিন্তু থাকেন উনি, আমি পরে কমেন্ট দেখেছি। সাদিয়া রহমান আপনারটাও হয়তো বা দেখেছি, হ্যাঁ আপনার কমেন্টটা আমি দেখেছি। তো যাই হোক, এটা গেল রাইট ইন এবং রাইট উইথ। তারপরে যদি যাই, হ্যাঁ ফারজানাও থাকে, হ্যাঁ ফারজানাও থাকে, ফারজানারও কমেন্ট দেখি। তাহলে এবার যদি আমি বলি অ্যাট, ইন এবং অন, অ্যাট, ইন, সরি অ্যাট, অন, এটাকে আমরা টেকনিক্যালি সময়ের ক্ষেত্রে, এবং ইন বড় সময়ের ক্ষেত্রে ইন, তার থেকে ছোট সময়ের ক্ষেত্রে অন, তার থেকে ছোট সময়ের ক্ষেত্রে অ্যাট। সময়ের ক্ষেত্রে, তাই তো? সব থেকে বড় সময়ের ক্ষেত্রে ইন, সময়ের ক্ষেত্রে আমি যদি বলি সময়ের ক্ষেত্রে সব থেকে বড় সময়, যেমন সপ্তাহ, মাস, বছর, এদের পূর্বে ইন বসে। দিনের নামের পূর্বে অন বসে, এবং দিনের নির্দিষ্ট সময়কে বোঝাতে তার পূর্বে অ্যাট বসে। নির্দিষ্ট সময়কে বোঝাতে তার পূর্বে অ্যাট বসে, তারপরে অ্যাট বসে। তাহলে আমি যদি বলি পুরোটাকে একটা সেন্টেন্সে যদি আমরা নিয়ে আসি, এটা কিভাবে আমি বলতে পারবো যে he came at 7 p.m. on Wednesday in January. সে ঠিক 7টার সময়, একটা সময়কে বোঝাচ্ছি, ঠিক 7টার সময় অ্যাট অন ওয়েডনেসডে, দিনের নামের পূর্বে অন বসেছে, এবং জানুয়ারি মাসের নামের পূর্বে ইন বসেছে। ঠিক আছে, এভাবে হয়ে থাকে একটা সেন্টেন্সে যখন অন, অ্যাট এবং ইন থাকে, সেটার কাজগুলো এভাবে হয়ে থাকে। এটা কি লেখা হয়েছে? একটু লেখা হলে ডান লিখবেন। ডান। তাহলে এবার যদি আমরা বলি গিভ অ্যান্ড টেক, আরেকটা জায়গা আছে, গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক। সাধারণত গিভের অর্থ কি হয়? গিভের অর্থ হয় কি দেয়া, এবং টেক অর্থ কি, না সরি, টেক, গিভ অর্থ কি নেয়া, এবং টেক অর্থ কি দেয়া। দেয়া, এই অর্থ কি নেয়া, তাই তো? কিন্তু পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে উল্টোটা হয়ে যায়। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কি অর্থ হয়ে যায় কি নেয়া, এবং এই অর্থ হয়ে যায় কি দেয়া। পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এটা উল্টো হয়ে যায়। পরীক্ষা দেয়া বোঝাতে এদের ব্যবহার উল্টে যায়। পরীক্ষা দেয়া বোঝাতে এদের ব্যবহারগুলো উল্টে যায়। কি অর্থ হয়ে যায় নেয়া, এবং টেক অর্থ হয়ে যায় দেয়া। ফর এক্সাম্পল, আমি যদি বলি রহিমা টুক হার এক্সামিনেশন, যদি বলি রহিমা
her examination. এটার অর্থ কি হবে, কে বলবেন? রহিমা took her examination, কি হবে এটার অর্থ? হ্যান্ড রেজ করে কে বলতে পারবেন? আইন সুলতানা বলুন তো। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলুন এটা কি হবে? রহিমা took her examination. রহিমা তার পরীক্ষাটা দিল। রহিমা তার পরীক্ষা দিল, এক্স্যাক্টলি। এখন আমি যদি বলি রহিমা gave her examination, এক্সামিনেশন দিল, পরীক্ষা দিল। রহিমা তার পরীক্ষা নিল, তার মানে কোন একটা স্টুডেন্টের পরীক্ষা নিল, ব্যাপারটা ক্লিয়ার? তাহলে পরীক্ষা নেওয়া অর্থে টেক হয় এবং পরীক্ষা দেওয়া অর্থে টেক হয় এবং পরীক্ষা নেওয়া অর্থে গিভ হয়, তাই তো? এবার সিন্স এবং ফর, সিন্স এবং ফরের ব্যাপারটা কি মনে আছে আমাদের? সিন্স এবং ফর এটা ঠিক ছোটবেলা আমরা শিখেছিলাম। দেখি কতটুকু আপনাদের ছোটবেলার ইনফরমেশন এখনো মাথায় আছে। আমি যদি বলি আই হ্যাভ বিন, বা যদি বলি ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, এবং আমি যদি বলি ইট হ্যাজ বিন রেইনিং has been raining dash 4 hours, কোনটাই কি হবে কে বলবেন? হ্যান্ড রেজ করে। অরিন বলুন তো। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আপনি ভালো আছেন? জি আছে, বলুন কোনটাই কি হবে? সিন্স ফর, সিন্স মর্নিং, ভেরি গুড, সিন্স মর্নিং। এরপরটা ফর, ফর হবে, ভেরি গুড। কারণ ডিউরেশন, এটা কি সবার মনে আছে? সিন্স ফর যদি একজনের মনে না থাকে আমি পুরোটা বুঝিয়ে দিচ্ছি। কারোর কি মনে নেই এমন আছে? আমরা কেউ কারোর মনে নাই সিন্স ফরের ব্যাপারটা একটু কমেন্টে জানাবেন, একটু কমেন্টে জানাবেন। মনে আছে সবার? একজনের মনে নাই, আর সবার মনে আছে। অরিন আপনার পড়ালেখা কেমন চলছে? স্যার মোটামুটি স্যার। অ্যাসাইনমেন্ট টেস্ট কবে? 2 তারিখে? জি স্যার, এটা পড়া এখনো শুরুই করিনি। কেন? আপনি না লাস্টেরটাই ভালো করেছিলেন? জি স্যার, মোটামুটি করছিলাম। হ্যাঁ, তো এবার শুরু করেনি কেন এখনো? মানে কি প্রেশার চলছে কোনো কিছুর? স্যার আমাদের বাসায় একটু মেহমান টেহমান আসতেছে, আচ্ছা এটা পড়ি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। বাট এটা আসলে হয়, মাঝে মধ্যে হয়, সমস্যা নেই। একটা অ্যাসাইনমেন্ট টেস্ট না হয় ভালো নাই হলো, বাট স্টিল চেষ্টা করবেন একটা অ্যাসাইনমেন্ট টেস্টের পরের যে ডিউরেশনটা থাকে তা তখন এটা শেষ করে ফেলা। রিভিউ টেস্টটা তো আমরা দিই, রিভিউ টেস্টের সময় আপনি ভালো করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আমরা আচ্ছা সেলিনা বলছিল গিভ অ্যান্ড টেক। গিভ অ্যান্ড টেক আর কিছুই না, শুধু অর্থের পার্থক্য, এটা কি বুঝে ফেলেছি? গিভ হচ্ছে কি দেয়া। সচরাচর আমরা গিভ অর্থ কি বুঝি? সচরাচর আমরা গিভ অর্থ বুঝি কি দেয়া, তাই তো? এবং টেক অর্থ কি বুঝি? দেয়া। কিন্তু পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এদের অর্থটা উল্টে যায়। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এটা বোঝানো হয় গিভ হচ্ছে পরীক্ষা নেয়া এবং টেক হচ্ছে পরীক্ষা দেয়া, ঠিক আছে? এটা আসলে চাকরি পরীক্ষার জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা একটা আলাদা নলেজ যেটা আপনার মাথায় থাকবে আর কি। তাহলে চলুন এবার একটু আমরা কোয়েশ্চেন সলভ করে ফেলি। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স। বলুন তো কি হবে? কোনটা কে বলতে পারবেন? ইনকারেক্ট সেন্টেন্স কোনটা হবে? কেউ পারবেন না? 3 নাম্বারটা তো হয় না, ইনকারেক্ট 3 নাম্বারটা হবে। 3 নাম্বার কেন হবে? 2/3 অফ দ্য ওয়ার্ক, ঠিকই তো আছে। 2/3 অফ দ্য হুইল ইজ লস্ট, এটা তো ঠিকই আছে। এটা ডি নাম্বার হয়ে যায়, ডি নাম্বার। কারণ যখন আপনি বলছেন আই ইউজুয়ালি ফিলিং, আই ইউজুয়ালি ফিলিং বলে কোনো কথা নেই। আই ইউজুয়ালি ফিল হতে পারে, আই ইউজুয়ালি ফিলিং বলে কোনো কথা হতে পারে না। আই ইউজুয়ালি ফিলিং বলতে কোনো কথা হতে পারে
নাম্বার অ্যান্সার। আই ইউজুয়ালি ফিল টায়ার্ড আফটার লাঞ্চ। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট কোনটা? এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি। দেখে রেখে বলতে পারবেন লাস্ট ক্লাসে আমরা পড়েছি। এটা কোন চ্যাপ্টার ছিল? এমবেডেড কোয়েশ্চেন। আচ্ছা কামরুল, জি কামরুল ইসলাম বলুন। স্যার আগের যে একটু কোশ্চেন আছে হ্যাঁ বলুন ওটা। স্যার এই নাম্বারটা যে টু থার্ডস, স্যার এখানে নির্দিষ্টতা আছে থার্ডস হলো কি? কোনটা নির্দিষ্টতা? স্যার সি নাম্বার। সি নাম্বারে তো ঠিক আছে, থার্ডস কেন হলো? এখানে টুটা প্লুরাল না, তাই থার্ডস হয়েছে। এর দুটো কাজ থাকে। এই জাতীয় সেন্টেন্সগুলোতে দুটো কাজ থাকে, একটা হচ্ছে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। দিস মিল্ক ইজ লস্ট, এই পরবর্তী সাবজেক্ট মিল্ক, সেজন্য এখানে ইজ হয়েছে। এটা হচ্ছে একটা কাজ। আর একটা হচ্ছে কি এটার কাজ। এখানে যদি 1 থাকে তাহলে এস হবে না, এখানে যদি 2 বা 3 4 থাকে তাহলে এস হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। এরপরের কোশ্চেনটাই যদি যাই আমরা, এটা লাস্ট ক্লাস আমরা করেছি। বলুন তো এটা কি বলবেন? সাদিয়া রহমান। স্যার এটা বি হবে। ডু ইউ নো হোয়ার হি লিভস? ডু ইউ নো হোয়ার হি লিভস? কেন আপনার হোয়ার হি লিভস হলো কেন? স্যার এখানে ডু ইউ নো দিয়ে একটা প্রশ্ন করা হয়েছে। আর হোয়ার হি লিভস কোথায় পাস করতে আমরা যে এখানে যে প্রশ্নগুলো করবে যা ইউজ করে এরকম ইউজ করে তাহলে এটা ডাবল হিসাবে সেজন্য ডাবল কোশ্চেন দরকার নাই, সেজন্য অ্যান্সার হয়ে যাচ্ছে ডু ইউ নো হোয়ার হি লিভস। গুড। হি ফিলস কম্পারেটিভলি বেটার টুডে। এখানে ইনকারেক্টলি কোনটা, কোন ওয়ার্ডটা আছে ইনকারেক্ট? এখানে ইনকারেক্ট কোনটা আছে? হ্যাঁ আদিয়া নাজির বলুন। স্যার এখানে কম্পারেটিভলি হবে। কম্পারেটিভলি কি আছে? কারণ কম্পারেটিভ এখানে দেয়ার বলারই দরকার নেই, বেটারই তো কম্পারেটিভ, তাই না? ইয়েস স্যার। বেটার ডিগ্রির কম্পারেটিভ ফর্ম না, তাহলে আবার কম্পারেটিভ দেওয়ার প্রয়োজনই নাই। কম্পারেটিভলি এখানে ভুল একটা কথা আছে, সেজন্য শি ইজ ফিলিং বা শি ফিলস কম্পারেটিভলি, এটা বেটারটা কি বলে ভুল একটা। এরপর যদি বলি আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, কি বলবেন এটা? কারেক্ট সেন্টেন্স, এখানে কোনটা কারেক্ট সেন্টেন্স? থ্যাংক ইউ আদিয়া নাজির, আপনি পেরেছেন। কারেক্ট সেন্টেন্স সেলিনা আক্তার জি বলুন। সেলিনা আক্তার শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। কি বলুন, কোনটা হবে? আপনি বলছেন? আচ্ছা বলুন। স্যার সি নাম্বার। এটা সি। না স্যার বি হবে। He is better than and superior to me. Good. কারণ বেটারের পরে কম্পারেটিভ ফর্ম, বেটারের সাথে দ্যান হয় কম্পারেটিভ ফর্ম এবং সুপিরিয়রের সাথে টু হয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি বি নাম্বার আছে। এক্স্যাক্টলি হয়েছে এটা। মানে এটা কি ডিগ্রি ছিল একটা জায়গায়, এটা ছিল ডিগ্রি এবং এটা ছিল কি প্রিপোজিশন। দুটো জিনিস একটা সেন্টেন্সে কাজ করেছে, দুটোই আপনি পেরেছেন। ভেরি গুড। তারপরে যদি বলি দ্য কারেক্ট সেন্টেন্স, থ্যাংক ইউ সেলিনা। এরপর এটা কি বলবেন? এখানে কে বলতে পারবেন? এটা পারা উচিত। এটা দ্য গার্ল, যে আইন সুলতানা স্যার এ নাম্বার হবে। The girl laughed and entered the room. laughed and entered the room. The girl entered the room laughing যদি বলি কোনটা হয় কি? The girl entered the room laughing, মানে ধরেন আপনি যেটা বলছেন এটা অর্থ হাসতে the girl, হ্যাঁ বি নাম্বারটা হবে স্যার। হ্যাঁ বি নাম্বারটা হবে, কারণ আপনি যদি বলেন দুটো আলাদা আলাদা কথা হয়ে যায়, কিন্তু সে কাজটা করছিল একই সাথে, হাসতে হাসতে রুমে ঢুকেছিল, সেজন্য এটা অ্যান্সার হয়ে যায় কি বি। নাম্বার Which of the following sentence is correct? বলেন, এটাকে বলবেন। এটা অরিন বলুন তো। এটা এ নাম্বার হবে। এ নাম্বার হবে। Amin as well as Suman wants to play the team. এখানে ওয়ান্টসটা কি সিঙ্গুলার না প্লুরাল ভার্ব? নাই অরিন আমি করব। ওয়ান্টসটা কি সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব? তাই সিঙ্গুলার ভার্ব। ওয়ান্টসটা সিঙ্গুলার,
ওয়ান্টসটা সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়। এবং অ্যাজ ওয়েল আস যখন থাকে এই জাতীয় জিনিসগুলোকে মানে প্রথম সাবজেক্ট অনুযায়ী কাজটা করছে, এই জিনিসটা ভুলবেন না কখনো। এটা একেবারে সারা জীবনের একটা লেসন, লাইফ লং লেসন। যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়, এটা আমরা অনেকেই মানে ভুলে বসি বা ভুলে যাই। এখন এই অ্যাজ ওয়েল আস যখন একটা সেন্টেন্সে থাকে বা উইথ, ইন অ্যাডিশন টু এই জাতীয় কথাগুলো থাকবে পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। সেজন্য আমিন অ্যাজ ওয়েল আস সুমন ওয়ান্টস টু প্লে ইন দ্য টিম, এটা হয়ে যাচ্ছে কি এ নাম্বারটা আনসার। এটাকে বলবেন এরপরে অরিন, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরেটা কি বলবেন দেখি, বাকি বাচ্চাদের একটু দেখি যারা ক্লাসের মধ্যে ঝিমাচ্ছেন। কে ঝিমাচ্ছেন আপনারা? আচ্ছা, শামসুন নাহার বলুন তো, শামসুন নাহার আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। ওকে স্যার, শুনতে পাচ্ছেন আমাকে এখন? স্যার কেমন আছেন? জি স্যার, আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি বাসায় গিয়েছেন? আপনি না কোথায় যেন গিয়েছিলেন, পরে বাসায় গিয়েছেন এখন? আজকে চলে আসছি। ওকে, পড়ালেখা কেমন চলছে? কোন অ্যাসাইনমেন্ট ভালো হয় নাই, কিন্তু এটা মোটামুটি ভালো, শেষ পর্যায়ে চলে আসছে। Very good. আরো 2 দিন আছে, ইনশাআল্লাহ খুব ভালো করে দিবেন, ঠিক আছে? একেবারে খুব ভালো করে পড়বেন। তাহলে এটা কি হতে পারে শামসুন নাহার, একটু বলুন তো আমাকে। এটা বি নাম্বার হবে। আই নিড আ ফিউ ফার্নিচার। দ্য ফিউ ফার্নিচার, কারণ ফার্নিচারের প্লুরাল কিন্তু হয় না। ফার্নিচারের সিঙ্গুলার, অরিজিন আপনার ভুল হয়েছে এটা। ফার্নিচারের প্লুরাল ফর্ম কিন্তু হয় না, ফার্নিচার মানেই সিঙ্গুলার। ফার্নিচারস বলতে কোনো কথা নেই। ফার্নিচার, ইনফরমেশন এই জাতীয় কথাগুলো কখনো প্লুরাল হয় না, এই কথাগুলো অলওয়েজ সিঙ্গুলার থাকে। এই জন্য আই নিড আ ফিউ ফার্নিচার, সেটা হয়ে যায় অ্যাপ্রোপ্রিয়েট আনসার। থ্যাংক ইউ শামসুন নাহার, ভেরি গুড। তাহলে ফার্নিচার, ইনফরমেশন এই জাতীয় কথাগুলোর আলাদা করে প্লুরাল কোনো ফর্ম নাই, সেই জন্য আই নিড আ ফিউ ফার্নিচার। আই ডু নট নিড ফার্নিচার এবং আই নিড আ ফিউ ফার্নিচার। না না, ঠিকই তো আছে অরিন, ঠিক আছে। এই আপনি ভুল করেছেন। আই নিড আ ফিউ ফার্নিচার, ফার্নিচার তো আনকাউন্টেবল। আপনি ফিউ যে বললেন, ফিউটা আনকাউন্টেবলের পূর্বে কেন বসবে? ফিউটা তো আনকাউন্টেবল, মানে ফিউটা কাউন্টেবলের পূর্বে বসে না। ফার্নিচার তো আনকাউন্টেবল একটা নাও, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাও। আমরা ফার্নিচার, ঠিক আছে, আমি ফার্নিচার কথা শুনে আমি বুঝেছি যে না ঠিক আছে, কিন্তু পরে দেখলাম ফিউটা হবে না, কারণ ফিউটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, লিজেলটা হচ্ছে ফিউটা কাউন্টেবলের পূর্বে বসে এবং লিজেল হয়ে যাচ্ছে আনকাউন্টেবলের নাউনের পূর্বে বসে। ফিউটা হচ্ছে কাউন্টেবল এবং লিজেল হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে লিজেল। তাহলে যখন আপনি বলছেন এই ফিউ ফার্নিচার, যেটা ফুল অ্যান্সার হয়, সেজন্য এটার অ্যান্সার হয়ে যায় সি নাম্বার, লিজেল। দ্য কারেক্ট সেন্টেন্স, she took pictures and I did so, এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি। কে বলবেন বলুন তো? সাজিয়া বলুন। She took pictures and so did I. হ্যাঁ, so did I, কারণ সোটা আপনি যখন আগে আনছেন তার মানে মানুষটাকে আপনার বেশি একটা গুরুত্বপূর্ণ না, তাকে পিছনে ঠেলে দিচ্ছেন, তাই তো? Yes, sir. এই হিসেবেই মনে রেখেছিলাম, she took picture and so did I। সাজিয়া, পড়ালেখার কি খবর? স্যার আমি বাংলা খুব কম পারি। বাংলা কম পারেন? বাংলা দুনিয়া সবাই কম পারে, আমরা বাংলা ভাষা অনেক কঠিন। মানে আমি যখন সাহিত্যিক মানে বাংলা সাহিত্য পড়েছিলাম, তখন আমি নতুন কারোর নাম আমি মনে রাখতে চাইতাম না, জানেন। তখন কারোর সাথে পরিচিত হলে আমি কবি সাহিত্যিকের নামের সাথে তার নাম প্যাচ লাগাই ফেলতাম। এই জন্য আমি যখন এটা কিন্তু একটা টেকনিক করেছিলাম যে আমি যখন বাংলা সাহিত্য পড়ছিলাম আপনার বিসিএস এর প্রিপারেশনের সময়, তখন আমি নতুন কারোর সাথে পরিচিত হতে চাইতাম না, কারণ নামে আমার প্যাচ লেগে যেত। ঠিক আছে, তাহলে হতো বাংলা খুবই কঠিন স্যার, বাংলা দেখতে আমার ভয় লাগে। না না, সহজ, পারবেন ইনশাআল্লাহ পারবেন। আর বাংলা মানে খুব একটা কঠিন আসে না, কিছু কিছু জায়গা থেকে আসে। ঠিক আছে, এটা বলুন তো তাহলে কি হবে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কম্পারেটিভ, your accent is worse than Your accent is worse than mine. your accent is worse than mine। এখানে তো worse হবেই না, worse হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, সেজন্য এটা হয়ে যাচ্ছে কি এ। ইনসিস্টের পরে কি হয়? ইনসিস্টের পরে অন হয়, এটা আপনারা জানেন সবাই।
হয়, হ্যাঁ। এবং এরই সাথে সাথে আমাদের ক্লাসটাও শেষ হয়ে যাচ্ছে, পরবর্তী ক্লাসটা অন করতে হবে, সেজন্য আমার মানে খুব একটা আমি আপনাদের সাথে লাস্টে কথা বলতে পারছি না। আলী হোসাইন লাস্টে কি কিছু বলতেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। স্যার এই কিছুক্ষণ পূর্বে যে একটা লেখালেন স্যার, রাইট ইন আর রাইট উইথ, স্যার আপনি যেটা বললেন আর কি কোনো উপকরণ দ্বারা লিখে বলে যেতে তাহলে রাইট ইন হলে রাইট ইন হবে। এই যে পেইন্টের বিষয়ে বলতেন, তো স্যার এটা কি এইভাবে মনে রাখা যায়? যেমন পেইন্টটা তো স্যার বারবার ইউজ করা যেত যদি আমরা ভিতরের ইয়েটা চেঞ্জ করতাম, হ্যাঁ, তো এইভাবে তো মনে রাখা যায় যে ওটা বারবার ইউজেবল আর এটা বারবার ইউজ করা যাবে না রাইট উইথ।